তাহলে 236 থেকে শুরু হবে। Arif sold 100 pens, of which 50 are red and 50 are black, at taka 48 per pen. He made a profit of 20% on the black pens and made a loss of 20% on the red pens. What was the net gain on this sale in taka? IB এর কোশ্চেন আবার ডিবিএল পিওতে আসছে। বলা হচ্ছে যে আরিফ 100টা পেন কিনেছে, 50টা রেড 50টা ব্ল্যাক, 48 টাকা পার পেন করে, প্রতিটার দাম 48 টাকা করে কিনেছে। এখন বিক্রির সময় সে কি করেছে, হি মেড আ প্রফিট অফ 20% অন দ্য ব্ল্যাক প্যান্স, তার মানে 50টা যে ব্ল্যাক প্যান্ট সেগুলো 20% প্রফিটে বিক্রি করেছে, অ্যান্ড মেড এ লস অফ 20% অন দ্য রেড প্যান্স, এবং রেড প্যান্ট গুলো সেগুলো 20% লসে বিক্রি করেছে। জানতে চাচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেট গেইন অন দিস সেল ইন টাকা। এখানে তার নেট গেইন কত হয়েছে এটা জানতে চাওয়া হয়েছে। কেউ কি করেছেন, ট্রাই করেছেন? হ্যাঁ, ট্রাই করেননি কেউ? ওকে, দেখেন এখানে অর্ধেক মানে 50টা 50টা তো সমান সমান সংখ্যক, এই সমান সমান সংখ্যকের প্রথম 50টা লেটসে বা মানে পরেও হতে পারে হোয়াটএভার, সে 20% প্রফিটে বিক্রি করেছে এবং 20% লসে বিক্রি করেছে। এখন বলেন তো 20% প্রফিট আর 20% লসের ইফেক্টটা কি হবে? 4% লস। হ্যাঁ, এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে এই কোশ্চেনটা মৌখিক কোশ্চেন, আদারওয়াইজ এটা লম্বা কোশ্চেন। ঠিক আছে, কারণ খেয়াল করেন এখানে অর্ধেক কথা 50-50, তো 50-50-র মধ্যে একটা 50-তে সে 20% প্রফিট করেছে আর একটা 50-তে 20% লস করেছে। ঠিক আছে, এবং বিক্রয় মূল্যটা সমান নাকি, এই যে সোল্ড বিক্রয় মূল্যটা সমান। আমরা গত ক্লাসে করে আসছি না এই টাইপের কনসেপ্ট, যে বিক্রয় মূল্য যখন সমান এরপরে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু লস পার্সেন্টেজ যদি হয়, তাহলে এরকম ট্রানজাকশনে সবসময় লস হয়, এবং সেই লসটা কত, ওই যে প্রফিট বা লসের যে পার্সেন্টেজ সেটার স্কোয়ার বাই 100%। তাহলে এখানে কি হবে, 20 স্কোয়ার বাই 100%, অর্থাৎ 4% লস হচ্ছে। তাহলে যেহেতু জানতে চাচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেট গেইন অন দিস সেল, মানে টোটাল ট্রানজাকশনে তার গেইনটা কত, গেইন কি হবে বলেন তো, গেইন কি হবে? জি না স্যার। লস হবে। এবং অপশনের দিকে তাকায় দেখেন, অ্যান্সার অপশনগুলো দেখেন মাইনাস দেওয়া, তার মানে গেইন মানে হচ্ছে যে মাইনাস গেইন, তো মাইনাস গেইন হওয়া মানে তো লস হওয়া। সো এটা অ্যাকচুয়ালি 4% লস। হ্যাঁ, 4% লস হচ্ছে, এটা আমরা জানলাম। এখন এটা অ্যামাউন্টটা কত সেটা বের করতে হবে। তো কিভাবে বের করব? গত ক্লাসে আমরা করেছি কিন্তু, বলেন। এখানে কোন একটা পার্সেন্টেজ আমাদের জানা আছে ভ্যালুটা, এরপর ওখান থেকে আমরা 4%টা বের করব। কত পার্সেন্ট জানা আছে? স্যার 96 42 দ্বিগুণ। হ্যাঁ, রাইট, 96। দেখেন গত ক্লাসে আমরা যে কোশ্চেন গুলো করে আসছি ওগুলারই কন্টিনিউশন কিন্তু, বাট একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। ভিন্নভাবে মানে দুইটা পার্টে ভাগ করছে, এইভাবে করে বলছে আর কি। তো যেহেতু 4% লস হচ্ছে, তার মানে সেল প্রাইসটা 96%, এবং সেল প্রাইসটা 96% আমাদের জানা আছে, কারণ এই সেল প্রাইসটাই তো হচ্ছে 50 আর 50 100টা 48 টাকা করে। তাহলে 96% ইকুয়াল টু হোয়াট, 100 ইন্টু 48। তো জানতে চাচ্ছে লসটা কত, মানে লস বলতে এখানে তারা গেইন বলছে কিন্তু আমরা জানি যে নেগেটিভ গেইন আর কি, এবং সেটা আমরা জানিও যে 4%। তাহলে এই 4%টা কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে না, আমরা ছোট করে নিতে পারি, 4 দিয়ে 96 কে কবার যায়, 24 বার, 24 48-এর মধ্যে দুবার, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার কত, 200 200। ওভারঅল লস স্যার আর কি 200। হ্যাঁ, ওই ওভারঅলটাই তো জানতে চাইছে, এই জন্যই তো কাজটা সহজ হয়ে গেল। ওভারঅলটাই তো জানতে চাচ্ছে আমাদের, এই যে অন দিস সেল, এই সেলে তার লস কি হয়েছে। তাহলে 200 টাকা কিন্তু লস হবে, এটা ক্লিয়ার। যদিও গেইন বলছে, কেউ কিন্তু গেইন চিন্তা করলে হবে না। মানে ইনফ্যাক্ট যদি এই ধরনের অপশনে যদি প্লাস 200 থাকতো তখনও কিন্তু অ্যান্সার হতো না, কিন্তু -200 ইট ইজ ওকে। ঠিক আছে, চমৎকার কোশ্চেন এবং চমৎকার সলিউশন। আপনি মুখোমুখি এটা সলভ করতে পারবেন। এই যে আইবি এর যে স্ট্যান্ডার্ড অনেক কোশ্চেন অনেকের মাথা ঘুরায়, যেমন এইটা একটা কোশ্চেন, এটা দেখলে অনেকের মাথা ঘুরাবে বা অনেক লম্বা করে সলভ করবে, কিন্তু এটা আপনি মুখোমুখি করতে পারবেন। একটু কম্পেয়ার করে দেখেন, এখন চলে আসবে অ্যান্সার। স্যার আইবি কি ম্যাক্সিমাম জিমেট প্লাস থেকে উঠায় দেয়? না না, জিমেট থেকে উঠায় না, তবে জিমেটের স্ট্যান্ডার্ডটা মেনটেন করে তারা আর কি, চেষ্টা করে আর কি। হ্যাঁ, একটা সময় জিমেটের থেকে আসতো, প্রচুর কোশ্চেন করতো জিমেট এবং জিআরই থেকে,
এখন আর ওইভাবে করে জিম্যাটের কোশ্চেন সরাসরি করে না, বাট ওই স্ট্যান্ডার্ডটা তারা মানে তারা ক্রিয়েট করে, কোশ্চেনটা মেক করে। যেমন অন্যরা তো এইসব কষ্ট করে না। হ্যাঁ, গতকালকে একটা এক্সাম হলো না, এনআরবিসি, তাই না? স্যার এটা পুরো বিগত সাল স্যার। হ্যাঁ, তো এনআরবিসি কি করলো, বিএবিএম করলো। তো কি করলো তারা, মানে এই যে তাদেরকে তো প্রশ্ন করার জন্য নিশ্চয়ই একটা পেমেন্ট দেয়, তো তারা একটা টাকাও জায়েজ করলো না, কি করলো, পুরান কোশ্চেন সব কপি পেস্ট করে দিল। এটারে কোশ্চেন বলে? একটা ক্রিয়েটিভিটি যদি না থাকে, একটা কোশ্চেনের একটা মানে 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 কি বলা যায়, কোশ্চেন তৈরি করবে তারা, কোশ্চেনের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকবে, নতুনত্ব আসবে, স্টুডেন্টরা নতুন কিছু জানবে, এইসব যদি না থাকে, পুরান কোশ্চেন কপি পেস্ট করে দিল, তো তাদেরকে না দিয়ে ও নীলক্ষেতের একটা দোকানে দিলে তো হইতো, বলেন? নীলক্ষেতের ওরা তো এই কাজই করে। তো নীলক্ষেতের একটা দোকানে দিত, কোশ্চেন করে দাও, কপি পেস্ট করে দিয়ে দিতে পারতো। বিএবিএম এর দেওয়ার দরকারটা কি ছিল? 100% কোশ্চেন কপি পেস্ট করে দিছে। কিন্তু আইবিএ এগুলো করে না। আইবিএ হ্যাঁ রিপিট করে, সেটা ঠিক, রিপিট হতেই পারে, বাট 100% তো রিপিট হয় না। কিন্তু তারা কোশ্চেন মেক করে এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা সেভাবে মেনটেন করে আর কি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 237, এ ম্যান সেলস টু কমোডিটিস ফর টাকা 4,000 ইচ, neither losing nor gaining in the deal. If he sold one commodity at a gain of 25%, what would be the percentage loss on the other commodity sold? হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ লস জানতে চেয়েছে, ঠিক আছে? যদি পার্সেন্টেজই জানতে চায়, তাহলে এটা একটা মৌখিক কোশ্চেন, 5 সেকেন্ডের কোশ্চেন, এটা রিটেনে আসার মতন আবার কোশ্চেন না, বুঝতে পারছেন? পার্সেন্টেজ যদি জানতে চায়, এখন টাকা জানতে চাইলে টাকাও ইজিলি করা যায়, বাট এই 5 সেকেন্ডের চাইতে একটু বেশি যাবে, কিন্তু রিটেনে আসার মতন কোশ্চেন না। আচ্ছা, তো এখন কিভাবে, খেয়াল করে দেখেন, সে দুইটা কমোডিটি সেল করেছে, দুইটা কমোডিটি, প্রত্যেকটা 4,000 করে, প্রত্যেকটা 4,000 করে, এবং এতে করে তার প্রফিট লস কিছুই হয়নি, ঠিক আছে? কিন্তু একটাতে সে 25% গেইন করেছে, আর একটাতে কত পার্সেন্ট লস করবে, সো দ্যাট তার প্রফিট লস কিছুই হয়নি, এটা জানতে চাওয়া হয়েছে। এখন কেউ মনে করতে পারে যে একটাতে যদি 25% প্রফিট করে এবং দিন শেষে সে প্রফিট লস কিছুই করে নাই, তাহলে আরেকটাতে নিশ্চয়ই 25% লস করেছে। এটা কি সত্য হবে? বলেন, এটা কি কারেক্ট কিনা? কারো জানা নাই? এটা কারেক্ট নাই, এই আলোচনা আমরা আগেও করে আসছি। এটা কারেক্ট না। এটা কারেক্ট হতো কখন? 37.5%। এটা কারেক্ট হতো কখন? যদি আরেকটা 37% বিক্রি করে। না স্যার যদি না, সেটা পরে আমি আসছি। আমি বলতে চাচ্ছি আগে এটা ইয়া করেন, ওটা 37.5 আমরা দেখবো, বাট আগে এটা ঠিক করেন। আমি বলতে চাচ্ছি যে তারা বলতে চাচ্ছে একটা আইটেমে 25% প্রফিট করেছে, আর একটা আইটেমে কত পার্সেন্ট লস করবে, যাতে করে তার প্রফিট লস কিছুই হয় নাই। তো অনেক স্বাভাবিকভাবে মাথায় আসতে পারে যে যদি প্রফিট লস কিছুই না হয়, তাহলে একটাতে 25% প্রফিট করলে আর একটাতে 25% লস করবে। এটা সত্য কিনা এটা আমি জানতে চাচ্ছি, বা এটা যদি ভুল হয়, কোথায় ভুল, কেন ভুল? স্যার যদি কস্ট প্রাইসটা ঠিক থাকতো, মানে সেম থাকতো, সেম তাহলে থাকতো, রাইট। এই পয়েন্টটাই তো আমরা আলোচনা করে আসছি, তো এই ধরনের কোশ্চেনের শুরুতেই তো এইসব বিষয় আলোচনা হচ্ছে। এগুলো পিকচার গুলো বুঝলে না আপনার জন্য ইজি হয়, যে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন যে কোথা থেকে কোথায় কি করতে হবে। এখানে সেলিং প্রাইসটা সেম, তো সেলিং প্রাইস সেম হলে এই গল্পটা সত্য হবে না। কিন্তু যদি কস্ট প্রাইস সেম হতো, অর্থাৎ বেইজ আর কি, সেটা যদি সত্য হতো, তাহলে একটাতে 25% গেইন হলে আর একটাতে 25% লস হতো। তার মানে এটা ক্লিয়ারলি 25% হবে না। এখন কত হবে সেটা আমরা তো যাচ্ছি। তো দেখেন, আহ এখানে কি সলিউশন দেখানো আছে আমার সেটা? আচ্ছা, সলিউশন দেখানো আছে, আই মিন ল্যাঙ্গুয়েজ দেখানো আছে আর কি। ল্যাঙ্গুয়েজ আপনারা ওটার মতন করেন বা আপনাদের মতন করে লিখেন, আমি জাস্ট আমরা বুঝার জন্য এখনো করছি। খেয়াল করে দেখেন, কমিউনিটি 1 এটাতে সে 25% প্রফিট করেছে। তো সিপি টু এসপি কত বলবো, দ্রুত বলেন? 4:5। 4:5। এখন কমোডিটি 2 তে আমি কমিউনিটি 1 এর সাথে সম্পর্ক তৈরি করব, মানে কোন একটাতে ইকুয়াল থাকে। আমরা অতীতে দেখে আসছি না যে হয় কস্ট প্রাইস সেম থাকে, অথবা সেল প্রাইস সেম থাকে, অথবা প্রফিট সেম থাকে, অনেক কিছু দেখেছি। এখানে কোনটা সেম কমোডিটি 2 এর সাথে? সেল প্রাইস। সেল প্রাইস। সেলিং সেল প্রাইস। তাহলে সেল প্রাইসটাকে আমরা কি জানলাম, যেহেতু আগেরটা 5, এটাও 5। এবারে আরেকটা নেক্সট যে চিন্তাটা, সেটা হচ্ছে যেহেতু প্রথম কেসে যতটুকু প্রফিট হয়েছে, কতটুকু প্রফিট হয়েছে বলেন, ইউনিট হিসেবে কতটুকু প্রফিট? 1 ইউনিট। 1 ইউনিট। তাহলে নিশ্চয়ই সেকেন্ড কমোডিটিতে 1 ইউনিট লস হবে। হ্যাঁ, ইউনিট হিসেবে, কিন্তু এটা আবার পার্সেন্টেজ হিসেবে না। হ্যাঁ, 1 ইউনিট লস হবে। মানে 1 টাকায়, 1 ইউনিট বলতে 1 টাকায় চিন্তা করেন, যে 4 টাকা দিয়ে কিনে 5 টাকা বিক্রি করছি, তাহলে তো আমার 25% প্রফিট হয়।
আবার কমোডিটি 2 তে আমার কস্ট সেলিং প্রাইস সেম, অর্থাৎ 5 টাকায়, কিন্তু এখানে আমার লস হয়েছে 1 টাকা, সো দ্যাট আমার দিন শেষে প্রফিট লস কিছুই হবে না। 1 টাকা যদি লস হতে হয় তাহলে কস্ট প্রাইস কত? 6। রাইট, 6। তার মানে কমোডিটি 2 টা যদি 6 টাকায় কিনে থাকে 5 টাকায় বিক্রি করতে হবে, তাহলে দেখুন মানে এই দুইটা কমিউনিটি মিলে কিন্তু প্রফিট লস কিছুই হয়নি। খেয়াল করে দেখেন দুইটার কস্ট প্রাইস টোটাল কত? 4 আর 6 10। দুইটার সেল প্রাইস কত? 10। তার মানে কি যত কস্ট প্রাইস তত সেল প্রাইস, প্রফিট লস কিছুই হয়নি। ক্লিয়ার? সব কন্ডিশন ঠিকঠাক আছে তো? এখন তার আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে প্রথম এই যে আরেকটা কমিউনিটি, সেকেন্ড কমিউনিটি, সেটাতে লস করেছে কত? তো কত করেছে বলেন? 6 টাকার জিনিস 6 5 1 টাকা টাকা। বিক্রি করেছে, হ্যাঁ, তো কত লস? কত? 16 পয়েন্ট। 16.67% is the loss. ঠিক আছে, 16.67 is the loss. একজন 37.5 বলছেন ওটা উল্টো হতো, যদি এটাতে যদি লস হইতো, খেয়াল করেন যদি লসের হিসাবটা এটা 25 দিত তাহলে ওখানে গেইনটা হতো ওইটা উল্টাটা আর কি। হ্যাঁ, বুঝছেন? স্যার এখানে যে 4 5 আমি যে 3 4 দিয়ে পরে তো মিলিয়ে নিতে পারতাম। 3-4 তো আপনার ওই 25% তো কন্ডিশন স্যাটিসফাই করবে না। 25% এর প্রফিটে সিপি টু এসপি কত হয়? এটাকে 4-5 3-4 বলা যাবে? না, আমি লসের কথা বলছি স্যার। লস কোথায়? না, আমি যে পরের বার যদি আমি এরকম দিতাম যে 25% লস, তাহলে 3 4 মানে কমোডিটি 2 তে 3 4 দিয়ে পরে আমি এসপি একসাথে ইয়ে করে দিতাম, না অ্যাডজাস্ট করে দিতাম, হয়তো না? না, আপনাকে তো আরেকটাতে তো লস 25 বলে নাই তো। এতক্ষণ যে গল্পটা বললাম সেটা বুঝেন নাই যে একটাতে যদি 25% গেইন হয় তাহলে আরেকটাতে 25% লস, এটা তো সত্য না। আপনি 25% লস ধরবেন কেন? ওইটা তো প্রথমেই আউট, বাদ, ভুল। 25% লস কেন ধরবেন আপনি? আচ্ছা, আমি অবজারভেশন ওইভাবে হবে না আর কি, আমার সেলিং প্রাইসটাই বেসমেন্ট করে আগাতে হবে। হ্যাঁ, যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন থেকে সেলিং প্রাইসটাকে বেস ধরে আর কি ইয়ে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি আর ইলাবোরেট দেখালাম না। ইলাবোরেট বলতে কি ওই যে যেটা বুকের ইয়ে থাকে আর কি, অ্যাপ্রোচ থাকে আর কি। আপনারা এইভাবেই করতে পারবেন। বুকিশ টাকা অ্যাপ্রোচ দিয়ে কি? হিসেব করে টাকা করে। দিয়ে, হ্যাঁ রাইট, টাকা দিয়ে। ধরেন এই যে, আচ্ছা তারপর দেখাই দিচ্ছি খুব দ্রুত। ধরেন এই যে প্রথম কমিউনিটি কমিউনিটি 1, তাহলে আমার সিপি এসপি কত হবে বলেন? কমিউনিটি 1 এর কি দেওয়া আছে? এসপি দেওয়া আছে কত? 4000। তাহলে সিপি কত হবে বলেন? 5000। না, সে গেইন করে ও 25% সরি, গেইন করে 4000 হয়েছে। তার মানে কি 5 ইউনিট এত, 4 ইউনিট কত? মুখোমুখি খুব দ্রুত হিসাব করবেন। 25% গেইনের ইফেক্টটা কত? 5/4। তো 5 ইউনিট হচ্ছে 4000, 4 ইউনিট কত বলেন, দ্রুত বলেন। 3200 স্যার। 3200। 32। এখন দেখেন আপনি 3200 টাকার জিনিসটা 25% প্রফিট আর 4000 হয়? হ্যাঁ হয়, সত্য কথা। জি স্যার। আচ্ছা, এবার কমোডিটি 2 তে যাব। এখন কি দেওয়া আছে? ওইটার সেল প্রাইস দেওয়া আছে 4000। এবার আমাকে বের করতে হবে কি যে এখানে কত পার্সেন্ট লসে বিক্রি করছে। তো কত পার্সেন্ট লসের আগে আমাকে জানতে হবে যে কস্ট প্রাইসটা কত। যেহেতু সেল প্রাইস এবং দুইটারই C2 দুইটারই মানে ওভারঅল প্রফিট লস কিছুই ঘটে নাই, তার মানে টোটাল কস্ট প্রাইস এবং টোটাল সেল প্রাইস সেম। তো টোটাল সেল প্রাইস তো এখানে 8000 নাকি? তাহলে টোটাল কস্ট প্রাইসও তো 8000। তো 8000 হতে গেলে কমোডিটি 2 এর সেল কস্ট প্রাইসটা কত? 4800। 4800। তার মানে 4800 টাকার জিনিসটা 4000 টাকায় বিক্রি করেছে, লস করেছে কত? 800। এই 800 কততে? কততে? 4800-তে। তাহলে 100-তে কত? এটা হচ্ছে লস পার্সেন্টেজ আর কি, বুকিশ অ্যাপ্রোচ আর কি। ঠিক আছে, তো এখানে 0000 কাটা, দেখেন এখানে কি দিয়ে যাব? 16 দিয়ে 3 বার, 16 দিয়ে 5 বার 50। 50/3 কত হয়? 16.66%। হ্যাঁ, ঠিক আছে। আবার এখানে এত এই যে আমি তো পুরাটা দেখালাম, কিন্তু এই পুরা না করে আপনি করতে পারতেন। দেখেন কিভাবে। এই জায়গাটা আপনি বেরই করবেন না, এই জায়গাটা আপনি বেরই করবেন না, মানে এভাবে হিসাব না করে বের করতে পারবেন আর কি। কিভাবে দেখেন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কমিউনিটিতে সে লস করেছে। কত টাকা লস করেছে? কত টাকা? প্রথমটাতে লাভ করেছে সরি, লাভ করেছে, হ্যাঁ। কত টাকা লাভ করলো? 800। 800 টাকা। তো তার মানে ক্লিয়ারলি দ্বিতীয়টাতে তাহলে 800 লস হবে, নতুবা তো দিন শেষে প্রফিট লস মানে নীল হওয়ার কোনো কারণ নাই নাকি? জি স্যার। লস হবে। এখন লস হয়ে 4000 টাকা হয়েছে এসপি, লস হয়ে 4000 টাকা এসপি হয়েছে, তাহলে কত টাকা কস্ট পাইছিল?
4800। 4800 খেয়াল করছেন, মানে আমি বলছি ওই টোটাল হিসাব না করেও বের করা যায়। মানে একটা কমোডিটিতে সে 800 টাকা লস করেছে, করে 4000 টাকা বিক্রি করেছে, তাহলে এটার কস্ট প্রাইস কত ছিল? 800 বেশি ছিল 4000 চাইতে, তাহলে 4800 টাকা। তাহলে কস্ট প্রাইস 4800 টাকায় এবং লস করেছে 800, 100তে কত? এটা এভাবেও করা যায়, ফুল ফিগার না ধরে আর কি। ঠিক আছে, হ্যাঁ, এই কোশ্চেনটা বহু আগে থেকেই আমি পড়াই, বাট ইদানিং এই কোশ্চেনটা একাধিকবার এসছে দেখেন, এবং বিএবিএমেরই নেওয়া কোশ্চেন। এই যে আবারও আসছে, এখানে করা হয়েছে কি দেখেন, আগের কোশ্চেনটাতে শুধু পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে, আর এই কোশ্চেনে কি করা হয়েছে, সেম কোশ্চেন, এখানে জানতে চাওয়া হচ্ছে এ ম্যান সেলস টু কমোডিটিজ ফর টাকা 4000 ইচ, নিদার লুজিং নর গেইনিং ইন দ্য ডিল, ইফ হি সোল্ড ওয়ান কমোডিটি এট এ গেইন অফ 25%, দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ আদার অ্যানাদার কমোডিটি? কস্ট প্রাইসটা কত এটা জানতে চাওয়া হয়েছে। তা অলরেডি আমরা কিন্তু ওখানে চলে আসছে, কস্ট প্রাইসটা কত, সেম কোশ্চেনই তো। কস্ট প্রাইসটা কত ছিল, কত ছিল? 3200। না না, আদার কমোডিটি আছে, এটা অ্যানাদার ও কমোডিটি। আচ্ছা, ও আচ্ছা 4800। 48 অলরেডি আমি দেখিয়েছি, সেটা 48 আনসার। বাট মনে করেন এটা প্রথম নতুন আসছে, আপনি ওই আগের হিসাব নিকাশ জানেন না, তাহলে কিভাবে করবেন দেখেন, মেন্টালি সম্ভব। আবারও আসেন ওই যে কস্ট প্রাইস ইয়াতে, প্রথম কমিউনিটির সিপি টু এসপি কত? 4:5। 4:5। তাহলে দ্বিতীয় কমিউনিটিতে কত হওয়া উচিত? যেহেতু এসপি সেম, তার মানে এটা ডেফিনেটলি 5 হবে। এবং এখানে যেহেতু 1 ইউনিট প্রফিট হয়েছে, তাহলে এখানে 1 ইউনিট লস হতে হবে। 1 ইউনিট লস হলে তাহলে সিপি কত? 6। 6, যেটা আমরা আগে আলোচনা করেছি। এখন এখান থেকে সরাসরি আমি কিভাবে অ্যান্সার পৌঁছাবো যে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ অ্যানাদার কমোডিটি? কস্ট প্রাইস কত ইউনিট বের করবো বলেন তো? 4000। না, 5 ইউনিট। কস্ট প্রাইস তো 5 না, ও আচ্ছা, ওই কস্ট 6। 6 ইউনিট। তাহলে এখন এখানের মধ্যে কোন একটা জানা আছে, কোনটা জানা আছে? 5 ইউনিট জানা আছে, কত? 4000। 4000। তাহলে বের করতে হবে কস্ট প্রাইস মানে কত ইউনিট? 6 ইউনিট। পয়েন্টটা কি বুঝে গেল? 5 ইউনিট তো এসপিটা তো কোশ্চেনে দেওয়া আছে প্রত্যেকটা 4000 করে। তো 5 ইউনিট হচ্ছে 4000, কত গুণ? 8 গুণ 800, 8 ধরে দুইটা শূন্য, তাহলে 6 ইউনিটও 8 গুণ হয়ে দুইটা শূন্য, তো 6 48 এবং দুইটা শূন্য যাচ্ছে। এভাবে করবেন আর কি, যদি মানে নতুন করে দেখেন প্রথমবার। এই যে কোশ্চেন 239, a man purchases 2 clocks A and B at a total cost of টাকা 650. He sells A with a 20% profit and B at a loss of 25% and gets the same selling price for both clocks. What are the purchasing prices of A and B respectively? ওকে, প্রথমত হচ্ছে যেহেতু অপশন আছে, আমরা অপশন টেস্ট করে করতে পারি, হ্যাঁ, তাই না? মানে অপশন গুলো চেক করে করে আর কি। যেহেতু এর যেমন ধরেন অপশন এ যদি দেখি এর প্রাইস 225, বি এর প্রাইস 425, এবার ওই কন্ডিশন গুলো দেখি যে এ তে 20% প্রফিট এবং বি তে 25% লস করে সেলিং প্রাইস সেম সেলিং প্রাইস হয় কিনা সেটা দেখা আর কি, বুঝছেন? তো এভাবে অপশন টেস্টের সুযোগ আছে, বাট ইন কেস যদি, যেহেতু এখানে অপশন কি করতে হচ্ছে, দুইটা আইটেম চেক করতে হচ্ছে, দুইটা করে, তো দেখা যায় যদি কখনো ধরেন অপশন অ্যান্সারটা একদম শেষের দিকে থাকে, তাহলে অনেকগুলা টেস্ট করতে করতে সময় নষ্ট হয়, বুঝছেন? যদি একটা টেস্টের বিষয় থাকতো তাহলে এটা অপশন টেস্ট করাটা উচিত, মানে করা যেত। তো এই জন্য আমরা অপশন টেস্টে যাব না। আচ্ছা, তারপর আর কি, এখানে আমরা কি ইকুয়াল করব? দুইটার সেলিং প্রাইস সমান না? আচ্ছা, খেয়াল করেন কি কি সমান? সেলিং প্রাইস সমান। তো প্রথমত আমরা রেশিও অ্যাপ্রোচে করতে পারি, বাট রেশিও বাদ দিয়ে যদি শুধু পার্সেন্টেজ নিয়ে কাজটা করি, আমরা ইকুয়াল করব। কি ইকুয়াল করব? দুইটার সেলিং প্রাইস ইকুয়াল করব। তাহলে বলেন তো প্রথমটার এর সেলিং প্রাইস কত? এর সেলিং প্রাইস কত পার্সেন্টেজে? 120%। হ্যাঁ, তাহলে 120% অফ এ ইকুয়াল টু বি এর সেলিং প্রাইস কত? লস করেছে 75%। 75% অফ টি। তাহলে এই দুটো না সমান বলছে, খেয়াল করেন, এই দুটো সমান বলছে তো। আচ্ছা, যদি কখনো কোশ্চেনে এমন হতো যে এন্ড গেটস দ্য সেম প্রফিট ফর বোথ ক্লক, তখন আমরা কি করতাম? মানে সেম প্রফিট বলতে টাকায় আর কি। ধরেন এই ক্ষেত্রে এখানে লস দিল না, প্রফিট দিল, এই ক্ষেত্রে প্রফিট দিল, তখন আমরা কি বলতাম? তখন কি বলতাম 20% অফ এ ইকুয়াল টু 25% অফ বি। অথবা যদি বলতো যে এ থেকে যতটুকু প্রফিট বি তে ততটুকু লস, তাহলেও এই একই কথা, 20% অফ এ ইকুয়াল টু
25% বি বলতাম। পার্সেন্টেজটা ইয়ে করলে হ্যাঁ, মিলে শুধু পার্সেন্টেজে করতাম, রাইট। কিন্তু যেহেতু এখানে বলছে সেলিং প্রাইস, এই জন্য কিন্তু সেলিং প্রাইসটাকে হিসাব ইয়ে করছি আমরা, কনসিডারেশন আনছি। এবং এতে করে সরাসরি আমার কিন্তু এ এবং বি এর রেশিওটা পাওয়া যাচ্ছে। কত? আমরা এগুলোর রেশিওতে কিভাবে করতে হয় জানি। কি হয়? উল্টে যায় 75 120, 15 দিয়ে 5 বার এবং 8 বার। এর মানেটা কি? এর প্রাইস যদি 5 ইউনিট হয়, বি এর প্রাইস 8 ইউনিট, তাহলে বলেন টোটাল কত? টোটাল 5 আর 8 কত? 13 30 ইউনিট। এই 13 ইউনিট কোশ্চেনে দেওয়া আছে। কত সেটা? 650 650। কারণ এই দুটো কিন্তু সেম। এই যে এ ম্যান পারচেজেস 2 ক্লকস এ এন্ড বি এট এ টোটাল কস্ট, এটা কিন্তু টোটাল প্রাইস। আর এই যখন এ এবং বি আসছে, তার মানে কিন্তু এটা কস্ট প্রাইসের রেশিও আসছে। কারণ আমি যখন 120% বলছি অফ এ, তার মানে এ তো কস্ট প্রাইস, 120%, তাহলে কস্ট প্রাইসের 120% সেটা সেল প্রাইস হয়ে যাচ্ছে। একইভাবে 25% লসে বি যদি কস্ট প্রাইস হয় বি আইটেমের, তাহলে 25% লসে 75% হচ্ছে সেল প্রাইস। ওই সেল প্রাইস যেটা সমান, কিন্তু এ আর বি যখন আসতেছে তখন এটা কিন্তু কস্ট প্রাইসই ইয়ে করতেছে, ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? তাহলে এ এবং বি এর রেশিও, কস্ট প্রাইসের রেশিও হচ্ছে 5:8। এই দুটার যোগফল 13 ইউনিট। এই 13 ইউনিট কোশ্চেনে 650 কয় গুণ? কয় গুণ? 50 টাইমস। তার মানে এখানে প্রত্যেকটা 50 টাইমস। এটা কত হবে? 5 25 250। এটা কত হবে? 400। 400 তাহলে কি এটা কি অ্যান্সার ইমিডিয়েটলি হয়ে গেছে না? ধরেন আপনার যদি অপশন টেস্ট করতাম, এত তাড়াতাড়ি কিন্তু পেতেন না, যদি না প্রথমটা না হতো। প্রথমটা না হয় যদি চতুর্থটা হতো, এখানে তো চতুর্থটাই হলো, অ্যান্সার তো এটাই আসলো। কিন্তু আপনি যদি অপশন টেস্ট করতে শুরু করতেন, অনেক সময় লেগে যেত। পরে যে কনসেপ্ট কিন্তু আমরা ইমিডিয়েটলি পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এর বাইরে আমরা এখানে কি করলাম? পার্সেন্টেজ কি ইকুইভ্যালেন্ট করলাম। কিন্তু আমরা কিন্তু রেশিও ইকুইভ্যালেন্ট করে করতে পারতাম, যেটা আগের কোশ্চেন গুলো দেখেছি। হ্যাঁ, রেশিও দিয়েও করতে পারতাম, বাট এই ধরনের কোশ্চেনে পার্সেন্টেজ ইকুইভ্যালেন্টটা তাড়াতাড়ি হয়। তো রেশিওর এটা ইকুইভ্যালেন্ট করে আপনারা সেটা বাসায় ট্রাই করবেন, মানে জাস্ট জানা শেখার জন্য আর অন্য কিছু না। ঠিক আছে? পরের কোশ্চেনটা একই টাইপের, আপনারা করবেন। রেশিও দিয়ে করতাম কি, ইকুইভ্যাল করতাম, ওই যে রেশিওটাকে ইয়ে করে এসপি দুটোটাকে সমান করতাম, করেছি না এটা একটা? এসপি দুটোকে সমান করতাম না, এখানে কি ছিল? হ্যাঁ, এসপি, তো এসপি সমান বলছে, এসপি সমান করতাম। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য কস্ট প্রাইস অফ টু ওয়াচেস টেকেন টুগেদার ইজ টাকা 840 if by selling one at a profit of 16%, the other at a loss of 12%, there is no loss or gain in the whole transaction. Find the cost price of two watches. এই যে দেখেন, এটা রিটেন এসেছিল। এখানে কি ইকুয়াল করব? এখানে কি আগেরটার মতন এসপি ইকুয়াল করব? এখানে কি এসপি সমান? স্যার এখানে পার্সেন্টেজ ইয়ে করলেই হলো। হ্যাঁ, কি কি কারণে? কারণ বলছে যে দেয়ার ইজ নো লস অর গেইন ইন দ্য হোল ট্রানজাকশন। দেয়ার ইজ নো লস অর গেইন ইন দ্য হোল ট্রানজাকশন মানে কি? সে তো একটাতে প্রফিট করেছে 16%, আর একটাতে লস করেছে 12%, কিন্তু দিন শেষে প্রফিট লস কিছুই হয় নাই। এর মানেটা কি? একটাতে এই যে যত টাকা প্রফিট করেছে, টাকায় যত টাকা প্রফিট করেছে, আরেকটাতে ঠিক তত টাকায় লস করেছে। এই কারণেই তো প্রফিট লস কিছুই হয়নি। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হতে পারে। কেন? কারণ প্রফিট বা লস তো পার্সেন্ট এটা হিসাব করা হয় কস্ট প্রাইসের উপরে। তো কস্ট প্রাইস ভিন্ন ভিন্ন হওয়ার কারণে পার্সেন্টেজ প্রফিট লস ভিন্ন হতে পারে, কিন্তু অ্যামাউন্টটা, টাকাটা সেম। হ্যাঁ, টাকাটা সেম। তাহলে আমরা যেহেতু নো লস নো গেইন, তার মানে কি এই প্রফিট হয়েছে প্রথমটাতে যত টাকা, দ্বিতীয়টাতে লস হয়েছে ঠিক তত টাকা। তো ওয়াচ ওয়ান, এটার কত পার্সেন্ট নেব? 16%। 16% অফ ওয়াচ ওয়ান ইকুয়াল টু দ্বিতীয়টাতে কত? 12% অফ ওয়াচ টু। তাহলে এখান থেকে আগেরটার মতনই আমরা ওয়াচ ওয়ান এবং ওয়াচ টু এর রেশিও পাবো। কত? 12:16, 3:4। তো এই 3 এবং 4টা কিসের রেশিও? ওই ওয়াচ গুলার কস্ট প্রাইসের রেশিও কিন্তু চলে আসছে, কস্ট প্রাইসের। এবং আমাদেরকে সেটাই বের করতে বলছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ টু ওয়াচেস। এখন এই দুইটা রেশিও হচ্ছে যে 3 এবং 4 7 যোগফল, এবং ভ্যালুতে যোগফলটা হচ্ছে যে 840। তাহলে কোনটা কত? যদি এমসিকিউ হয় মুখোমুখি করতে পারি। এমসিকিউ হলে কি করব? কত হবে? এখানে 7 ইউনিট কত দেওয়া আছে? 7 ইউনিট কত দেওয়া আছে? 840। 840 কত গুণ? কত গুণ? 12 12 গুণ হয়ে একটা শূন্য। তাহলে ওইটা প্রথমটা কত হবে? 3 12 36, 360 হবে, এবং 4 12 48, 480 হবে। এমসিকিউ তে আপনি এই কাজ করবেন। যেহেতু রিটার্ন, এখানে একটু দেখাই দিবেন যে এই যে রেশিওর নিয়মে যেভাবে আমরা দেখাই আর কি, যে ওয়াচ ওয়ান এর প্রাইস সিপি,
সিপি অফ ওয়াচ ওয়ান কিভাবে করি? ওই যে 840 ইন্টু এই 3 + 4 7 এর মধ্যে কত পার্ট ওয়াচ ওয়ান? 3 পার্ট। তো এই 7 দিয়ে এখানে 12 120 ইন্টু 3 336 360, ঠিক আছে? এভাবে। এন্ড একইভাবে সিপি অফ ওয়াচ টু সেটা এভাবেও করা যায়, অথবা যেহেতু টোটাল জানা আছে এবং একটার ভ্যালু অলরেডি পেয়েছি, আর একটা বিয়োগ করে টোটাল থেকে বিয়োগ করেও পাওয়া যায়, তাই না? সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। 840 থেকে 360 মাইনাস করলে পাওয়া যাবে কত? 480, ঠিক আছে? নেক্সট ওয়ান, a trader buys 2 articles for 800. He sells one of them at a profit of 20% and the other at a loss of 12% and makes no profit or loss in the end. What is the selling price of the article that he sold at a loss? আচ্ছা, এগুলো কিন্তু অন্যান্য আরো মেথডও করা যায়। আমি শুধু একদম সিম্পল মেথড গুলো দেখাচ্ছি, যেটা একেবারে ইজি, একেবারে মানে হ্যান্ডি, মানে ভুলারও মতন কিছু নাই এখানে, ঠিক আছে? কিন্তু আরো আরো মেথড অবশ্যই আছে, সেগুলো আর দেখাচ্ছি না এখানে। যেমন রুল অফ অ্যালিগেশন করা যেতে পারে কিভাবে, একটু দেখাই দিই রুল অফ অ্যালিগেশন কিভাবে হতো। আজ পরেরটাতে দেখাই, হ্যাঁ পরেরটাতে, মানে 242 তে দেখি। A trader buys 2 articles for 800. He sells one of them at a profit of 20% and the other at a loss of 12% and makes no profit or loss in the end. What is the selling price of the article that is sold at a loss? Okay, তো আগের মতনই গল্প, যে দুইটা আর্টিকেলের বাইং প্রাইস হচ্ছে টোটাল, মানে একসাথে 800 টাকা। তাহলে কোনটা কত সেটা আমরা বের করব। তারপরে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল দ্যাট ইজ সোল্ড এট লস, অর্থাৎ লসে বিক্রি করেছে যেটা, সেটার সেলিং প্রাইসটা কত সেটা। তাহলে আগে তো কস্ট প্রাইস আনতে হবে, ঠিক আগের কোশ্চেন গুলোর মতন। কিভাবে আসেন, একটা রুল অফ অ্যালিগেশন দিয়ে দেখি, তারপরে ওই আগের মেথডে দেখাবো। দেখেন, একটাতে সে 20% প্রফিট করেছে এবং আরেকটাতে সে 12% লস করেছে এবং মেক্স নো প্রফিট নো লস, দিন শেষে প্রফিট লস কিছুই হয়নি। যদি রুল অফ অ্যালিগেশনই করি কিভাবে করবো বলেন তো? যেটাতে প্রফিট করেছে সেটা কত পার্সেন্ট প্রফিট? 120. না, শুধু প্রফিট নেবেন। 20, হ্যাঁ, শুধু প্রফিট নেবেন। আচ্ছা, যেটাতে লস করেছে সেটাতে কত? 12, এখন এখানে কি লিখবো? যেহেতু লস করেছে তাহলে -12 লিখতে হবে না? কারণ কি, এলিগেশন আমরা কি করি, ডিফারেন্স নেই না, বলেন? ডিফারেন্স নেই তো, তাহলে ডিফারেন্স নিতে গেলে তো অ্যাকচুয়াল সাইনটা দিতে হবে। আচ্ছা, 120 দিয়ে বলছিলেন, 120 দিয়েও কিন্তু হবে, ঠিক আছে? 120 নিলে তখন আবার চেঞ্জ কোথায় কোথায় হবে আমি বলতেছি, আগে এটা লিখি। তাহলে প্রফিট 20, লস 12। এখন এই দুটোর ইন্টারাকশনের পরে দিন শেষে প্রফিট লস কিছুই হয় নাই, তার এভারেজ যেটা সেটা কত লিখবো? 0, হ্যাঁ, 0 লিখবো। এখন দেখেন, যিনি বলছিলেন 120, আপনি 120 ওখানে লিখলে তখন এখানে কত লিখতাম? এই যে -12 যেটা 88. 88, এন্ড তখন এখানে কত লিখতাম? ওভারঅল এভারেজ 100, 100। Yes, কথা sir. বলছেন তো, ওভাবে করা যাবে, নো প্রবলেম। বাট আমরা সিম্পলিফাই রাখার চেষ্টা করবো সবসময়, যদি যেখানে সুযোগ থাকে আর কি। তো এখন আমরা জানি যে এটা ক্রস ডিফারেন্স নিতে হয়। কত হবে বলেন? 0 এবং -12 এর ডিফারেন্স কত? -12, শুনেন, ডিফারেন্স কখনো মাইনাস হয় না, এটা আগেও অনেকবার বলেছি। হ্যাঁ, ডিফারেন্স ইজ অলওয়েজ আচ্ছা পজিটিভ। 0 দেখেই তো কনফিউজড হয়ে গেছি। হ্যাঁ, এই তো যাই হোক, যখন আমি বলছি যে ডিফারেন্স, তখন ডিফারেন্স সবসময় পজিটিভ। আর ম্যাথমেটিক্যালিও এটা পজিটিভই আসে। কিভাবে বলেন? 0 এবং -12 এর মধ্যে বড় কে ছোট কে? 0 বড়। Sir, 0. 0 বড়। তাহলে আমরা যখন ডিফারেন্স নেই কিভাবে কি করি? বড়টা থেকে ছোটটা বিয়োগ করি না? জি স্যার। বলেন। তাহলে বড়টা যদি 0 হয়, আপনারাই বললেন, এখান থেকে মাইনাস করব। কি মাইনাস করব? -12 মাইনাস করব। তাহলে 0 মাইনাস অফ -12 কি হচ্ছে? 12, +12। তার মানে এটা +12 আছে। সো মনে রাখবেন, ডিফারেন্স ইজ অলওয়েজ পজিটিভ আইটেম। ডিফারেন্স কখনো নেগেটিভ আইটেম হয় না। এটা আপনি লজিক্যালিও চিন্তা করবেন এবং ম্যাথমেটিক্যালি করলেও এই যে দেখাই দিলাম সেটা আর কি। সো 0 এবং -12 এর ডিফারেন্স হচ্ছে 12। একইভাবে 0 এবং 20 এর ডিফারেন্স 20। 20, এখন রেশিওটা কত সিম্পলিফাই করলে? 4 দিয়ে 3 and 5। এটা কিসের রেশিও বের হয়? কিসের রেশিও? সেল, কোয়ান্টিটি রেশিও। এই কোয়ান্টিটিটা কি আসলে? কস্ট প্রাইস। কারণ আমরা এই যে প্রফিট ওয়ালা আইটেমের প্রফিট পার্সেন্টেজ নিয়েছি, লস ওয়ালা আইটেমের লস পার্সেন্টেজ নিয়েছি। তার মানে প্রফিট লস কার উপরে হিসাব করা হয়? কস্ট প্রাইসের উপরে। তার মানে এটা কস্ট প্রাইসের রেশিও, ঠিক আছে? কস্ট প্রাইসের রেশিও। এখন দুইটা মিলে মোট 800 টাকা এবং দুইটা 3:5 রেশিওতে, তাহলে কোনটা কত? নিচে লিখি, কোনটা কত? 300%. 300 500 বুঝাই যায়।
ঠিক আছে 300-500। এখন এখানে আমাদের অ্যান্সার শেষ না, আগের কোশ্চেন এখানে শেষ হতো, মানে আগের কোশ্চেনটা যদি আমরা রুল অফ অ্যালিগেশনে করতাম এভাবে করতাম আর কি, ঠিক আছে? নিশ্চয়ই পারবেন। এখন এখানে এই কোশ্চেনে এসে আরেকটু কাজ আছে, বলছে যে সে যেটাতে লস করেছে সেটার সেলিং প্রাইসটা কত কত। এই 500 এখানে অপশনে আছে, অনেকে এই 500টা অ্যান্সার করে দিবে, ঠিক আছে? 500 কিন্তু অ্যান্সার না, কারণ এই 500টা কি কি প্রাইস বের হয়েছে, যেটা Cost লস price। করেছে সেটার কস্ট প্রাইস বের হয়েছে, যেটাতে লস করেছিল সেটার কস্ট প্রাইস হচ্ছে 500, সো ইট ইজ নট দ্য সেলিং প্রাইস। এখন আমাদের সেলিং প্রাইস বের করতে হবে। তো কিভাবে? এই কস্ট প্রাইসের উপরে সে 12%। 12% লস করেছে, তার মানে কি করব, -12% করে দিব। তো 500 এর -12% কত, 5 12 60, 60 মাইনাস করলে কত হবে, 440। ঠিক আছে, 440 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা অপশনে নাই, এই জন্য ওকে। তো এটা আমি এলাগেশনে দেখালাম, অন্যগুলো আপনারা এভাবে করতে পারতেন, যদি এমসিকিউ হয় চাইলে করেন, অসুবিধা নাই। বাট রিটেন হলে এভাবে না দেখিয়ে স্যার ওই এটাকে স্যার কোনোভাবে রেশিওতে করা সম্ভব ছিল? হ্যাঁ হবে, তার আগে যেটা আমরা একটু আগে দেখেছি সেভাবেই করেন, চিন্তা করেন, কারণ যেটাতে সবচেয়ে ঝামেলা কম সেভাবে চিন্তা করবেন। হ্যাঁ রিটার্ন হলে ওইভাবে করবো স্যার। হ্যাঁ ওইভাবে করেন, সেটাই ভালো, কারণ একটা লেখালেখি দিয়ে আসে তো সৌন্দর্য আসে, যদিও লেখা অনেক কম। কিভাবে করবো বলেন, যেহেতু দিন শেষে প্রফিট লস কিছুই হয়নি, তাহলে প্রথমটার যত প্রফিট দ্বিতীয়টার তত লস, তো কি লিখবো, 20% অফ সিপি। লেটস সে এ বলি, হ্যাঁ মানে ওই দুইটা প্রোডাক্টের নাম এ দেই, হ্যাঁ আর্টিকেল, আচ্ছা A1 বলি, ইকুয়াল টু কি লিখবো, 12% অফ A2, তাহলে A1 is to A2 কি লিখবো, 12 is to 20 which is 3 is to 5, তাহলে therefore CP of A1, মানে যখন রিটেন হবে এগুলো একটু এভাবে করে দিতে পারেন আর কি। A1 কি লিখবো, ওই যে 800 into 3 part out of 8 part which is equal to 300, ঠিক আছে? একইভাবে A2 বের করে নিলেন, এটা 500, তারপরে SP of A2, A2 মানে যেটাতে লস করেছে, তো 500 ইন্টু ইন্টু না করে, যেহেতু এটা কত পার্সেন্ট, 12%, তো এই জন্য যদি আমরা ইন্টু দিয়ে করতাম কত করতাম বলেন তো, 500 ইন্টু কত করতাম, 12% লসে একটা ভ্যালু কত হবে, কিভাবে করতাম, নিচে উপরে 88, কত উপরে, উপরে 88। হ্যাঁ 88/100 করতাম। তো এটা ক্যালকুলেট একটু বেশি ক্যালকুলেট ঝামেলা হয়ে গেছে না, তার সাথে 500 মাইনাস 12% অফ 500টা আরো ইজি, কারণ এই 12% 500 এর 5 12 60 মুখে মুখে বোঝা যায়, তো 500 থেকে 60 বিয়োগ করলে 440, এই হচ্ছে রিটার্নের ইয়েটা। ওকে, এখন কেউ বলছেন যে কি রেশিও, এখন রেশিওতে কেন যাবেন, তারপর আমি দেখাচ্ছি। রেশিওতে এখানে কাজ বাড়বে, যেখানে রেশিও সিম্পলিফাইড জায়গা ইয়েতে থাকে সেখানে আমি রেশিও দেখাই, আর যেখানে রেশিও একটু ঝামেলা তৈরি হয় সেখানে করবেন না। রেশিওতে কিভাবে করবেন বলেন, আর্টিকেল 1 সিপিএসপি কত লিখবেন, বলেন দ্রুত বলেন, 20% প্রফিট বলেন, না আরো ছোট করে বলবেন তো, সরি 5 6। 5 A2 কত বলবেন, স্যার 22 আর 20। না 12% তো 88 100 আর 88, ঠিক আছে মানে ওটা বলুন স্যার 20 আর 20। ঝামেলা আছে। 188, আচ্ছা এটাকে ছোট করলে 25 আর 22 না, এটা না, সরি হ্যাঁ। এখন আমাদের কাজ কি বলেন, আমরা কি অ্যাডজাস্ট করব এখানে, বলেন বলেন কি হয়েছে, এই ট্রানজাকশনে কি ঘটেছে, প্রফিট লস কিছুই হয় নাই। তো প্রফিট লস কিছুই হয় নাই মানে কি, একটাতে যতটুকু প্রফিট হয়েছে আর একটাতে ঠিক ততটুকু লস হয়েছে নাকি, এটাই তো। যেমন ধরেন যদি আমি এই আর্টিকেল 1-এ দেখি, সেটাতে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করেছে, কত ইউনিট প্রফিট হয়েছে, 1 ইউনিট। 1 ইউনিট। আর্টিকেল 2-তে কি হয়েছে, 3 ইউনিট লস হয়েছে। তাহলে কি সমান হলো দুটোটা, না তাহলে উপরে 3 দিয়ে গুণ করবো নাকি? হ্যাঁ তাহলে সমান করব। তো সমান করতে গেলে যেহেতু এখানে 3 আছে, তাহলে 1 থেকে 3-এ যাওয়া যায়, তো তার মানে প্রথমটাকে আমরা 3 দ্বারা গুণ করে দিই, তাহলে অটোমেটিক হয়ে যাবে কত, 18, আর এটা তো এটাই রইলো 25 এবং 22। এর মানেটা কি, এর মানে হচ্ছে যে আমার এই আর্টিকেল 1-এর এই কস্ট প্রাইস 15, সেল প্রাইস 18, আর আর্টিকেল 2-এ কস্ট প্রাইস 25, সেল প্রাইস 22। হ্যাঁ ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কি, যে কস্ট সেল প্রাইসটা কত, তাই না, সেল প্রাইস কত এখান থেকে, তাহলে স্যার, এর আগে নিচেরটা আমাদের, করতেছে স্যার। ও সরি নিচেরটাতে কি ছিল জানো, হোয়াট ইজ দ্য What সেলিং is the প্রাইস অফ দ্য
আর্টিকেল দ্যাট ইজ সোল্ড অ্যাট লস, মানে এটার সেলিং প্রাইসটা কত সেটা বের করতে হবে, অর্থাৎ এই 22 ইউনিটটা কত সেটা বের করতে হবে আর কি, 22 ইউনিটটা বের করতে হবে। আচ্ছা, এখন তাহলে কত ইউনিট জানা আছে আমাদের কাছে, কত ইউনিট জানা আছে? এইটা তো ঝামেলা, মানে কাজ আরো বাড়তেছে দেখেন, কারণ কি আমার ইন্ডিভিজুয়াল কস্ট প্রাইস গুলো লাগবে, ইন্ডিভিজুয়াল কস্ট প্রাইস গুলো লাগবে। স্যার ওই যে 800 তো ওই যে 15 আর ইসের 25 হ্যাঁ, 15 25 এর 25 ইয়াতে হবে, রাইট। এটা 2 ইউনিট 3:5, যোগ করে তারপরে ওই যে দেখেন 3:5, আমরা যে দুইটা মেথড দেখলাম সেই 3:5 রেশিও আসছে, যেটা আমার এখানে ইমিডিয়েটলি চলে আসছিল এই যে 3:5 রেশিওতে 800টা, এখানে ইয়েতে রুল অফ এলিগেশনে এখানে আসছিল, সেই জিনিস এখানে এতক্ষণ পরে আসছে, যে এই 15 আর 25 কে সিম্পলিফাই করলে আর কি 3 এবং 8, তার মানে একটা হচ্ছে 300 আর একটা হচ্ছে যে 500, তাহলে 500 টাকার জিনিসটা এটা এখন লসে বিক্রি করেছি কত, এই কত জন 12% লসে কত বিক্রি করেছি। তো এই হচ্ছে রেশিওর ইয়াটা আর কি। কিন্তু খেয়াল করছেন এখানে কাজ একটু বেড়ে গেল না, মানে আমাদের হাতে বেটার অপশন ছিল, যদি ওই অপশন না থাকতো তাহলে আমরা রেশিওতে করতাম আর কি। ঠিক আছে, যিনি রেশিওর কথা জিজ্ঞেস করছেন বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এর বাইরে ইকুয়েশন করা যায়, ইকুয়েশন আমি দেখাচ্ছি না আর, ওগুলো দেখে সময় ইয়ে করে মাথা নষ্ট করে সময় নষ্ট করে কোনো লাভ নাই। 243. A merchant has 1000 kg of sugar, part of which he sells at 8% and the remaining at 18% profit. He gains 14% of on the whole. Find the quantity of sugar that he sold at 18% profit. আচ্ছা, এটা একটা কোশ্চেন, এমন একটা কোশ্চেন যে আইবিএ তো আসছে, মানে আইবিএও করেছে, এটা বিএবিএমও করেছে। বিএবিএম এর পছন্দের কোশ্চেন এটা, কিন্তু আইবিএ তো এই কোশ্চেনটা আছে। আচ্ছা, কি কোন মেথড অ্যাপ্লাই করা যায় বলেন? স্যার রুল অফ এলিগেশন তো আমার মাথায় ঢুকছে রাইট, রাইট, রুল অফ এলিগেশনটা এটা বেস্ট হবে এখানে, হ্যাঁ, অন্য যে কোনো মেথড দিয়ে। কারণ কি, কারণ একটা পার্ট সে 8% কি করেছে প্রফিট, আরেকটা পার্টে সে 18% প্রফিট এবং ওভারঅল 14% প্রফিট। তাহলে জানতে চাচ্ছে যে কোয়ান্টিটিটা কত। তা আমরা তো জানি যে এই যে তিনটাকে মিক্স আপ করলে রুল অফ এলিগেশনে অটোমেটিক কোয়ান্টিটি রেশিও বের হয়, তাই না? তাহলে কি লিখবো, 8%, 18% and 14%। অ্যালিগেট করলে কত হবে এখানে, 18 and 14 মানে 4, 8 and 14 মানে 6, তো 4:6, 4:6 মানে 1000কে 4:6 এ ভাগ করবেন, অটোমেটিক অ্যান্সার চলে আসছে। বলেন কত হওয়া উচিত, কত হওয়া উচিত? 400, 600। তাহলে অ্যান্সার কোনটা জানতে চেয়েছে? ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ সুগার দ্যাট হি সোল্ড এট 18%, এই 18% এটা অ্যান্সার ইজ 600। ওই ওকে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আমরা কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটার মতনই আপনারা করবেন, এটা আইবিএ তে আসছে, আগেরটাও আইবিএ তে আসছে। ওই যে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল দ্যাট হি সোল্ড অ্যাট লস, যেটা নিয়ে তিনটা পদ্ধতি দেখলাম সেই জিনিসই একই রকম। হ্যাঁ, ওকে, এরপরে কোশ্চেন এগুলো আপনারা করবেন। এটা কি করব বলেন? কি করা যায় দেখেছেন? On selling a chair at 7% loss and a table at 17% gain, a man gains টাকা 296.
If he sells the chair at 7% gain and the table at 12% gain, then he gains টাকা 400. The actual price of the table is what? এখানে তো দুইটা দুইভাবে ইয়ে করা হয়েছে। আচ্ছা, তার মানে কি এই যে 296 টাকা, এটা কিসের, কি টাকা? এটা কি সিপি না এসপি না ওভারঅল কিছু? ওভারঅল প্রফিট। ওভারঅল প্রফিট। তার মানে এই 296 ইকুয়েট করতে গেলে আমাকে এখানে ওভারঅল প্রফিট আনতে হবে। তাহলে চেয়ারে সে 7% লস করেছে আর টেবিলে সে 17% গেইন করেছে। আমি বলতে চাচ্ছি আমরা কি 7% লসের যে ইফেক্ট, কত ইফেক্ট বলেন তো 7% লসের? 93% না? জি স্যার। আবার 17% গেইনের ইফেক্ট কত? 117। 117। এইটা কি নিব কিনা, এই হিসাবগুলো নিব কিনা? না, নিব না। কারণ এই জিনিসটা যেটা মাঝখানে 296 যেটা, সেটা কিন্তু সেল প্রাইস না, সেটা কিন্তু শুধু গেইনটা, মানে প্রফিট আর লসের ইন্টারাকশনটা শুধুমাত্র। এই জন্য আমরা এখানে ওই 7% লসের যে ইফেক্ট 93% সেটা নিয়ে কাজ করবো না, শুধুই 7% নিয়ে কাজ করব। আবার এখানে শুধুই 17% নিয়ে কাজ করব। ঠিক আছে? কারণ এই লস আর গেইনের ইন্টারাকশনে আলটিমেটলি গেইন হয়েছে 296 টাকাটা, এই জন্য। তো বিষয়টা বোঝা গেল তো? তাহলে 7% লস মানে কি, মাইনাস লিখি আমরা লস যেহেতু, তাহলে -7% অফ কিসে, এটা চেয়ার সি, আর 17% গেইন করেছে এই জন্য +17% অফ টেবিল টি ইকুয়াল টু এই যে লস আর গেইন, এটার ইফেক্ট হচ্ছে আলটিমেটলি 296 টাকা। ঠিক আছে, পয়েন্ট বোঝা গেল কেন আমরা ওইটা অ্যাভয়েড করে এটা লিখলাম? কারণ আমাকে যে ভ্যালুটা দিয়েছে 296 সেটা আসলে গেইন। তো গেইন আসবে লস আর গেইনের যোগ বিয়োগের মাধ্যমে, এভাবে। তো একইভাবে তাহলে পরেরটাতে কি লিখবো বলেন? If he sells the share at 7% gain, তাহলে এটা 7% of C plus 12% of T equal to 400. এখন বের করতে হবে কি, the actual price of the table. Actual price মানে কি, এই যে যেখানে যেটা আমরা ধরেছি, ধরেন হ্যাঁ, তার মানে কি 100% না বিষয়টা, এরকম না? জি যদি স্যার। আমি বলি যে ধরেন যেমন টেবিলের ক্ষেত্রে যে 17% টেবিল গেইন করেছে বললাম, তো আমি যদি বলি যে 17% অফ টেবিল যখন বলি, তার মানে শুধু গেইনের কথাটা বলতেছি। আর প্রাইসটা মানে হচ্ছে যে তাহলে 100% অফ টেবিল বলবো, তাহলে আমাদের 100% অফ টেবিলটা দরকার। তো দেখেন কোশ্চেনটা যদিও একাধিকবার এসছে, এখানে আমার এখানে একবার আছে, বাট আমার মনে হয় এটা একাধিকবার আরো আসছে। মানে কোশ্চেনটা সেট করেই দিচ্ছে তারা কিভাবে, এই যে দেখেন যোগ বিয়োগ করবো আমরা, অটোমেটিক সেট অ্যান্সার হয়ে যায় না? মানে ইয়েটা মেকটা কোশ্চেনটা মেক করছে ওইভাবে যাতে করে ইজি হয়। কারণ এটা -7%, এটা +7% ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, কি করছি, যোগ করছি। আর এখানে কত হবে, 29% অফ টেবিল ইকুয়াল টু কত, 696। তো 29% টেবিলের 29% যদি 696 হয়, টেবিলের প্রাইস কত, অর্থাৎ 100% কত? ঠিক আছে, তো আমরা 100% অফ টেবিল ধরেও করতে পারি, অথবা শুধু টি ধরলে টি নিয়েও করতে পারি। সে তখন টি হয়ে যাবে কত, 696/29%। পার্সেন্টটা রাখতে হবে তখন, যদি 100% ধরে করি তখন পার্সেন্ট দুইটা থেকে ফেলে দিবেন, 29 100 নিবেন। আর যদি পার্সেন্টেজ লিখি তাহলে এখানে 29% হবে। কিন্তু এই 29%-এর ইফেক্ট আবার কি হবে, 29% মানে 29/100। তো ওই বাই 100 যেটা নিচের অংশ, ফ্র্যাকশনের নিচের পার্টের নিচের অংশটা আলটিমেটলি উপরে উঠে আসে, এখানে হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই আনসার। ক্যালকুলেশন করতে হবে একটু কষ্ট করে। কতবার যায় দেখেন তো, মানে একবারে কাটতে হবে, কারণ 29 তো প্রাইম নাম্বার। তাহলে 696 এর মধ্যে এটা কাটা যাবে, কয়বার যায়? দুইবার তো যাচ্ছেই। প্রথমত 29 2 58, 28 28 28 যায়। 7 8 56। 28 যাবে না, কারণ কি 8 নং 72, তাহলে এখানে 2 থাকার কথা, এখানে তো আছে 6। কবার যায় বুঝছেন? 28 কেন হলো না? যদি 28 হতো তাহলে তো এই 8 9 72 2 আসতো, কিন্তু এখানে তো 6 আছে। 28 যাবে না, তাহলে কতবার যাবে? 6 আছে তো 4 9 36, 4 বার যাওয়ার কথা, 24 হওয়ার কথা। দেখেন তো 24 কিনা, 24। তাহলে টাকা 2400 ইজ দ্য অ্যান্সার।
248. If 7% of the sale price of a product equals to 8% of cost price and 9% of the sale price exceeds 10% of the cost price by টাকা 1, find the amount of profit and cost of the product. আচ্ছা, এটা কোথায় কারা করেছে? মেবি আইবিএ করে থাকবে। সুন্দর কোশ্চেন, এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, আগারওয়ালা আছে, ইন্ডিয়ান এক্সাম গুলোতে আসছে এবং আমাদের দেশের এক্সামও আসছে, সেম কোশ্চেন। হ্যাঁ, ইন্ডিয়ান এক্সাম গুলোতে ম্যাক্সিমাম অনেক এক্সামই আসছে, আগারওয়ালের বুকে আছে এবং আমাদের দেশেও দেখেন একাধিক ইয়েতে আসছে। একটা সুন্দর স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন। তো প্রথম কন্ডিশন হচ্ছে যে 7% অফ দ্য সেল প্রাইস অফ এ প্রোডাক্ট ইকুয়াল টু 8% অফ কস্ট প্রাইস। সো কি বলতে পারি আমরা? 8% অফ সিপি ইকুয়াল টু 7% অফ এসপি। এখান থেকে কি পাবো বলেন তো? এই সম্পর্ক থেকে কি পাবো? সিপি এসপি দিয়ে রেশিও। তাহলে সিপি ইজ টু এসপি কত হবে? উল্টে যাবে 7:8। ওকে, এবার আসেন সেকেন্ড কন্ডিশন যেটা বলছে এন্ড 9% অফ দ্য সেল প্রাইস এক্সিড করতেছে 10% অফ কস্ট প্রাইস বাই 1। যদি এটা আমাদের ইকুয়াল কিছু বলতো তাহলে আমরা ইকুয়াল করে এইভাবে রেশিও দিয়ে আবার আগাইতে পারতাম, কিন্তু শুধু ইকুয়াল না, বলছে যে এক্সিড করতেছে। ইকুয়াল বলছে না, বলছে যে এক্সিড করতেছে। কি 9% অফ সেল প্রাইসটা কস্ট প্রাইসের 10% কে এক্সিড করতেছে বাই 1। মানেটা কি? মানেটা হচ্ছে যদি আমি ইয়াতে লিখি, কোশ্চেনে লিখি, কি লিখবো বলেন? 9% অফ এসপি এসপি মাইনাস হ্যাঁ -1 করা যায়, অথবা ইকুয়াল টু কি 10% অফ সিপি প্লাস 1। এটাই তো নাকি? বলেন, দেখে বলেন কি কথা বলেন না কিন্তু। হ্যাঁ আমি ভাবছিলাম 9% অফ সেল প্রাইসটা 9% অফ এসপিটা এক্সিড করতেছে 10% অফ কস্ট প্রাইস কে 1 দ্বারা, অর্থাৎ 10% অফ কস্ট প্রাইস প্লাস 1 করলে তখন 9% অফ সেল প্রাইসটা পাওয়া যায় আর কি। কথা বুঝছেন? আচ্ছা, এখন এটা থেকে যদি আমরা ইয়ে করতে যাই ঝামেলায় পড়ে যাবো। এই জন্য আমরা সহজ করব কিভাবে? আমরা এখানে এজুম করে নিব এই পর্যায়ে এসে, মানে এই যে সিপি এবং এসপি যে 7:8 আসলো, আমরা এখান থেকে 7 এবং 8 ধরে নিয়েও কাজ করতে পারি। কিন্তু 7 এবং 8 যদি ধরি, যেমন 9% অফ এসপি যদি নেই, অর্থাৎ 9% অফ 8 যদি করি, তাহলে ডেসিমাল চলে আসতেছে। আবার 10% অফ সিপি যদি নেই, অর্থাৎ 7 তো সিপি, 7 এর যদি 10% নেই, সেটাও ডেসিমাল আসতেছে না। তো ডেসিমাল হ্যান্ডেল করে অ্যান্সার করা যাবে, নো প্রবলেম, বাট আমরা ডেসিমাল অ্যাভয়েড করার জন্য বরং আমরা ধরে নেই এই 7 এবং 8 কে মনে করি 7 কস্ট প্রাইসটা 700 এবং সেল প্রাইসটা 800, যাতে করে আমি অ্যাভয়েড করতে পারি এটা ফ্র্যাকশনটা। কি বুঝে গেল? আমরা ধরে নিচ্ছি সিপি 700 এসপি 800। এটা যখন রিটেন আপনি চাইলে এখানে বলে দিতে পারেন যে লেট সিপি ইকুয়াল টু 700 এসপি ইকুয়াল টু 800। এবারে যখন আমি এই ফিগারগুলো বের করবো, এই যে পার্সেন্টেজগুলো কন্ডিশনাল, সে তখন আমার কাজটা সহজ হয়ে যাবে। কিভাবে? 9% অফ এসপি কত সেটা? 800 এর 9% কত? 72। আর 10% অফ সিপি অর্থাৎ 700 এর 10% কত? 70। তাহলে ক্লিয়ারলি 9% অফ এসপি যেটা, সেটা 10% অফ সিপি কে এক্সিড করতেছে, অতিরিক্ত হচ্ছে। আমাদের ধরা অনুযায়ী কত অতিরিক্ত হচ্ছে? 2। কিন্তু কোশ্চেনে কত সেটা বলা? 1। তার মানে আমাদের এখানে 2 ইউনিট যেটা, সেটা অ্যাকচুয়ালি টাকায় 1। সো এখন আমরা যা ইচ্ছে তা বের করতে পারবো। কি চেয়েছে? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ প্রফিট এন্ড কস্ট অফ দ্য প্রোডাক্ট। প্রফিটও চেয়েছে, কস্ট অফ দ্য প্রোডাক্টও চেয়েছে। আগে আমরা কস্ট বের করি, কারণ কস্ট বের করলে না প্রফিট আসবে। তাহলে কস্ট কত ইউনিট বের করবো বলেন? 700 ইউনিট। হ্যাঁ, এই যে 700 ইউনিট আমরা রেজিউম করেছি সেটা। তাহলে 2 ইউনিট যদি 1 টাকা হয়, 700 ইউনিট কত হওয়া উচিত? 2 ইউনিট 1 টাকা হয়েছে, অর্ধেক হয়ে গেছে। তো 700 ইউনিটও অর্ধেক হবে 350। তাহলে এটা একটা আনসার, মানে কস্ট প্রাইস। আর আরেকটা প্রফিট কত ইউনিট? 100 ইউনিট, কারণ 700 ইউনিটের জিনিসটা 800 ইউনিটে বিক্রি করছি, তাহলে 100 ইউনিট কিন্তু। সো 100 মাইনাস 700, দ্যাট ইজ 100 ইউনিট ইকুয়াল টু হোয়াট? তো এগেন যেহেতু 2 ইউনিট 1 হয়েছে, হাফ হয়ে গেছে, তো প্রত্যেকটা হাফ হবে, 100 ইউনিটও হাফ হয়ে যাবে, কত হবে? টাকা 50। সো এখানে কস্ট প্রাইস 350 and profit 50 is the answer. একদম সিম্পল সলিউশন, বাট কোশ্চেনটা স্ট্যান্ডার্ড মানের এবং ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন।
ওকে, এরপরেরটা আপনারা দেখবেন, করবেন। তারপরে আরেকটা সুন্দর কোশ্চেন আছে। $250. Retailer buys 40 pence at the market price of 36 pence from a wholesaler. If he sells these pence giving a discount of 1%, what is the profit percent? Another question, এটাও সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন, এন্ড ওই একইভাবে এটাও ইয়েতে আছে, আগারওয়ালের বুকে আছে, ইন্ডিয়ান এক্সাম গুলোতেও আসছে, আমাদের এখানেও আসছে, আমাদের এখানেও আরো বেশ কয়েকবারই আসছে, ঠিক আছে, আরো একাধিক এক্সাম আসছে। তো রিটেলার বাইজ 40 পেন্স at the market price of 36 pence from a wholesaler, অর্থাৎ একজন রিটেলার সে হোলসেলার কাছে গিয়ে মার্কেটে যেই কয়টা মানে মানে 36টা পেনের যেই দাম, মার্কেটে অ্যাভেলেবেল প্রাইস যেটা মার্কেটে 36টা পেনের যেই দাম, সে হোলসেলার কাছ থেকে গিয়ে 40টা পেন কিনেছে ওই দামে। তাহলে এই রিটেলারের জন্য ক্যান আই সে 40 পেন্স অফ সিপি ইকুয়াল টু 36 পেন্স অফ এমপি? এটা না বক্তব্যটা? মানে তার জন্য, এই রিটেলারের জন্য 40টার কস্ট প্রাইস যত, মার্কেটে 36টার প্রাইস তত, এটা না? ঠিক আছে, তো সো 40 সিপি ইকুয়াল টু 36 এমপি। এখান থেকে আবার আমরা কি পাবো? সিপি ইজ টু এমপি পাবো। কত হবে? 36 ইজ টু 40। এটাকে আমরা ছোট করে নিতে পারি কত? 9 দিয়ে 9 10 4 না, দিয়ে স্যার। সরি 4 দিয়ে 9 এবং 10। ঠিক তাহলে আগের কোশ্চেনের মতন অনেকটা, যে আমরা এখন কি বলছে দেখেন, ইফ হি সেলস দিস পেন্স গিভিং আ ডিসকাউন্ট অফ 1%, 1% ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা বলেন তো কোন প্রাইসের উপরে সে ডিসকাউন্টটা দিবে? মার্ক প্রাইস মানে 9 না 10 আর কি? 10 10 এর উপরে নিশ্চয়ই কস্ট প্রাইসের উপরে ডিসকাউন্ট দেয় না, তাই না? এটা তো সবাই জানি আমরা। হ্যাঁ, কাজে 9 10 এর উপরে, অর্থাৎ মার্কেটে যে প্রাইসটা অ্যাভেলেবল সেই 10 এর উপরে কিন্তু ডিসকাউন্টটা দিবে। তো 10 এর উপরে 1% নিতে গেলে ডেসিমাল চলে আসে না? খেয়াল করছেন? 90 একসাথে করা যায়। হ্যাঁ, তো এই জন্য আমরা আবারও যথারীতি আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা ধরে নেই যে সে তার কস্ট প্রাইস 90, যেটা মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস হচ্ছে 100। মার্কেটে যেগুলো যেটার দাম 100, তার কস্টিং পড়েছে এখানে 90। তো 100 টাকা দিয়ে কিনে এনে সে কি করলো? সে ডিসকাউন্টে বিক্রি করতেছে। তো ডিসকাউন্ট দেওয়ার পরে কোন প্রাইস পাওয়া যায়? সেল প্রাইস। তাহলে এট 1% ডিসকাউন্ট এসপি ইকুয়াল টু কত হবে? 100 টাকা 1 টাকা দিয়েছে, 1% দিয়েছে না? তাহলে ইজি না কাজটা? 99। এই 99 টাকার জিনিসটায় সে কত প্রফিট করেছে বিক্রি করে? 99 বিক্রি করে কত প্রফিট করেছে বলেন? 9 টাকা। কারণ তার কস্টিং ছিল কত? 90। এখন ফাইনালি জানতে চাইছে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্টটা কত বলেন কি হবে? 90 তে 9। তো এটা বুঝে যায় না মুখোমুখি? যদি এমসিকিউ হয় কত হবে? 999%। না, 9/90 কত? 1/10। 1/10 কত পার্সেন্ট? 10%, সরি। 1/10% ইজ দ্য আনসার। ঠিক আছে, চমৎকার একটা কোশ্চেন। এটাতে মানে রিপিট হওয়ার মতন কোশ্চেন এগুলো। $251. The percentage profit earned by selling an article for taka 1920 is equal to the percentage loss incurred by selling the same article for taka 1280. At what price should the article be sold to make 25% profit? এটা আরেকটা কোশ্চেন মিনিমাম 20টা এক্সামে আসছে, বুঝলে? রেফারেন্স খুঁজলে দেখবেন। আমি এই 2-3 দিন আগে কোন একটা কোশ্চেন সলভ করেছিলাম, ওখানে আসছিল, মানে ছিল আর কি রিটেনে। ম্যাক্সিমাম এটা হচ্ছে বিআইবিএম এর প্রিয়। হ্যাঁ, বিএমএম এর প্রিয়। হ্যাঁ, মানে এই যে 2-3 দিন আগে আমি একটা ভিডিও করেছি, ওখানে ছিল, আমার ঠিক মনে থাকে না কোন এক্সাম জানি। তো এই কোশ্চেনটা ছিল, দেখবেন ওখানে রেফারেন্স গুলো ম্যাক্সিমাম গুলো আমি দিয়েছি। মিনিমাম 20টা এক্সামে আসছে। কিন্তু কোশ্চেনটা সুন্দর, যদি অনেকবার হয়ে গেছে রিপিট, বাট টাইপটা সুন্দর। আচ্ছা, প্রথমে আমরা একটা বুঝি, তারপরে এটা মুখোমুখি সলভ করা যায় চাইলে। হ্যাঁ,
প্রথম বুঝি যে বলছে যে পার্সেন্টেজ প্রফিট আর্ন বাই সেলিং এন আর্টিকেল ফর টাকা 1920, অর্থাৎ 1920 টাকায় বিক্রি করাতে একটা প্রফিট হয়েছে তার। তো যত পার্সেন্ট প্রফিট হয়েছে বলছে যে যদি 1280 টাকায় বিক্রি করতাম তাহলে তত পার্সেন্ট লস হয়েছে, এই যে ইকুয়াল টু দ্য লস পার্সেন্টেজ ইনকার্ড বাই সেলিং দ্য সেম আর্টিকেল ফর টাকা 1280। তার মানে 1920 টাকায় বিক্রি করাতে প্রফিট হচ্ছে, 1280 টাকায় বিক্রি করাতে লস হচ্ছে। তার মানে আমরা যদি মনে করি সিপিটা এখানে থাকে মাঝখানে, 1280 টাকা যখন বিক্রি করছে তখন এখানে 1920 এটাতে প্রফিট হচ্ছে, আর যখন 1280 টাকা বিক্রি করছে তখন লস হচ্ছে। সো এখন খেয়াল করেন, যদিও কোশ্চেনে পার্সেন্টেজটা বলেছে, তো পার্সেন্টেজ কার উপরে, এখানে পার্সেন্টেজটা কার উপরে, এই যে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কার উপরে ক্যালকুলেট করা হয়? কস্টের উপরে। কস্ট প্রাইসের উপরে, যেহেতু কস্টটা তো দোনোর জন্যই তো সেম, তাই না? তো তার মানে পার্সেন্টেজ যদি না বলে শুধু টাকাই বলতো, মানে আমি বলতে চাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত যতটুকু দূরত্ব, এখান থেকে এখান পর্যন্ত ততটুকুই দূরত্ব কোশ্চেনে বলা হচ্ছে ইন পার্সেন্টেজ, পার্সেন্টেজে দূরত্বটা একই সমান বলতেছে, কিন্তু টাকাতেও তো একই হবে, হবে না? কারণ কি এটা তো সেম বেজ এবং সিপিটা বেজ, দোনোটার জন্য, দোনোটা সেল প্রাইসের জন্যই কস্ট প্রাইসটা একই সেম। তা আমি এই ধরনের কোশ্চেনে যদি কখনো পার্সেন্টেজ না থাকে তাও যে রেজাল্ট, পার্সেন্টেজ থাকলেও একই রেজাল্ট, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ অ্যাভয়েড করেও করা যাবে, পার্সেন্টেজ না থাকলে পার্সেন্টেজ ধরেও করা যাবে, কথা বুঝছেন? কারণ কোনো কোনো কোশ্চেনে পার্সেন্টেজ শব্দ তো থাকে না, তো কেউ কেউ হয়তো কনফিউজ হতে পারে। তা আমি বলতে চাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত যতটুকু প্রফিট, এখান থেকে এখান পর্যন্ত ততটুকু লস, এটা পার্সেন্টেজেও যে কথা সত্য, আবার অ্যাবসলিউট ভ্যালুতেও সত্য, কারণ দুটোটারই বেস হচ্ছে সিপি। এখন বলেন যদি এখান থেকে এখান পর্যন্ত যে জার্নিটা, মানে প্রফিটের যে জার্নিটা, একই জার্নি যদি এখানকার লসেরও জার্নিটা হয়, তো এই দূরত্ব যদি সমান হয় তাহলে সিপিটা কি এই দুইটার প্রাইসের মাঝখানে না, এই এসপি দুইটার মাঝখানে না? বলেন, সেটা কি মাঝখানে না? জি স্যার। তাহলে কি এই সিপি মাঝখানে থাকা মানে কি এভারেজ না এই দুইটা এসপি এর? এভারেজ কিনা? তাতে করে আমি একবারই বলতে পারি এখানে সিপিটা কত, সিপিটা কি হবে এই যে দুইটার এভারেজ, কারণ কি সে ঠিক মাঝখানে আছে, মিডলে আছে এই দুইটা প্রাইসের। তো এভারেজ যদি করি কিভাবে করব, 1280 প্লাস 1920 ডিভাইডেড বাই, আচ্ছা এটা প্রথমে আমি ফর্মুলাতে, মানে আপনারা যদি লিখেন ফর্মুলাটা দেখাই দিয়ে আর কি, মানে যে SP1 CP ইকুয়াল টু SP1 প্লাস SP2 ডিভাইড বাই 2 এটা বলে দিবেন। তাহলে SP1 টা কত, লেটস সে ছোটটা নেই 1280 প্লাস 1920 বাই 2, এখানে কত 1280 আর 1920 2200, তো 3200 বাই 2, 3200 বাই 2 মানে কত, 1600 টাকা। এই যে কাজটা, এটা কিন্তু মুখোমুখি করা সম্ভব। যদি এমসিকিউ হয় আপনি সিম্পলি যখন এই যে যত প্রফিট তত লস, যত পার্সেন্ট প্রফিট তত পার্সেন্ট লস, এরকম যদি হয় তাহলে ওই দুইটা এসপির যোগফল বাই 2 করলে আপনি সরাসরি সিপি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে সিপি 1600। এখন এই কোশ্চেনের রিকোয়ারমেন্ট হচ্ছে at what price should the article be sold to make 25% প্রফিট, অর্থাৎ 1600 টাকার জিনিসটা 25% প্রফিটে বিক্রি করতে হলে কত টাকা বিক্রি করবে, তো কত হবে বলেন? at 25% প্রফিট SP equal to কি, SP equal to 1600 ইন্টু মাল্টিপ্লাই ফ্যাক্টর করলে ইন্টু কত করব, 4/1 4 ভাগের 1 ভাগ না, মানে এসপিটা সরাসরি এসপিটা বের করবো 5/4 করব। আর যদি ভেঙে করেন আপনি সেটা কত, ভেঙে মানে হচ্ছে যে ওই যে এইভাবে স্প্লিট করে 1600 টাকা প্লাস 25% অফ 1600, তো 25% মানে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 400 যোগ হবে। তো 400 যোগ হয়ে কত হবে 2000, এখানে করলো 2000। তো দুটার যে কোনোটা আপনি করতে পারেন, যেটা ইচ্ছে করে। এই হচ্ছে একটা ওয়ে, হ্যাঁ একটা প্রসেস। যদি আমার যত প্রফিট তত লস, যত পার্সেন্ট প্রফিট তত পার্সেন্ট লস হয় তাহলে এই পদ্ধতিতে করতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। আর আরেকটা পদ্ধতি আমরা দেখবো এখন, সেটা আমরা অন্য জায়গায় অ্যাপ্লাই করবো, যখন বলে কি যে যত প্রফিট তার দ্বিগুণ লস, অথবা যত লস তার দ্বিগুণ প্রফিট, তার 3 গুণ প্রফিট, এরকম কোশ্চেন হতে পারে। তো তখন তার অ্যাভারেজ থাকবে না, তখন কি অ্যাভারেজ এসিপিটা অ্যাভারেজে থাকবে, মাঝখানে থাকবে বলেন? তখন আমরা এই যে এখন যেটা করবো ইকুয়েশন দিয়ে করতে পারি অথবা রেশিওতে করতে পারি। তো আগে ইকুয়েশনটা দেখি, ইকুয়েশনে কিভাবে করব। যেহেতু 1920 টাকা বিক্রি করাতে প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট কিভাবে বের করি আমরা, এসপি মাইনাস সিপি করি না? সিপি, জি স্যার। তাহলে এসপি হচ্ছে 1920, এখান থেকে মাইনাস করবো সিপি,
তাহলে কি পাবো এখানে ভ্যালুটা প্রফিট পাবো। আবার 1280 টাকা বিক্রি করতে লস হচ্ছে, তো লস কিভাবে বের করি আমরা? সিপি মাইনাস এসপি। সিপি মাইনাস এসপি হচ্ছে 1280। এখন বাম পাশে যতটুকু প্রফিট ডান পাশে ঠিক ততটুকুই লস, তাহলে দিস ইকুয়াল টু দিস বলতে পারি। ঠিক আছে, আবারও খেয়াল করি, বলছি আমি পার্সেন্টেজ শব্দটা ইউজ করেছে কোশ্চেনে, কখনো কখনো পার্সেন্টেজ নাও থাকতে পারে, তো থাকুক আর না থাকুক ঘটনা একই। পার্সেন্টেজ থাকলে মানে আমি যদি পার্সেন্টেজ দিয়ে দেখাতাম বিষয়টাকে এরকম করতাম, এই যে 1920 মাইনাস সিপি মানে পার্সেন্টেজ প্রফিট যদি বের করতে চাই, তখন কি করব? এটা তো প্রফিট, ডিভাইড বাই কি লিখবো? সিপি, এরপরে ইন্টু 100 করতাম না, বলেন? তো এই যে ডিভাইড বাই সিপি এবং ইন্টু 100 করলাম, সেটা তো দোনো পক্ষেই করতে হতো তখন। তো এই দোনো পক্ষের থেকে দুইটাই আমি বাদ করে দিলাম, যার কারণে এটা কোনো ইফেক্ট ফেলবে না। এই জন্য আমি বলছি যে সরাসরি এটা লিখলেই এটা পার্সেন্টেজ প্রফিট লস কেও বোঝায়, আবার শুধু শুধু প্রফিট লস কেও বোঝায়। তো আপনি সরাসরি এটাই বলতে পারেন যে অ্যাকর্ডিং টু কোশ্চেন দিস। সো এখান থেকে খেয়াল করেন সিপি গুলো একসাথে এক পাশে নিলে কি হচ্ছে? 2 সিপি ইকুয়াল টু কি হবে? 1920 প্লাস 1280 হুইচ ইজ ইকুয়াল টু 3200। তো দেয়ারফর সিপি ইকুয়াল টু কি? এই যে খেয়াল করেন 2 সিপি ইকুয়াল টু এত, তার মানে আমরা যে এভারেজ হিসাব করে আসছিলাম, এই যে সিপি ইকুয়াল টু এসপি 1 প্লাস এসপি 2 বাই 2 হয়ে গেছে না? অর্থাৎ এই 2টা ওখানে 2 সিপি থেকে এই 2টা এখানে চলে আসছে, আর এসপি দুটোর যোগফল করে ডিভাইড বাই 2 করেছে, সেই জিনিসটা এখানেও চলে আসছে দেখেন। তাহলে সিপি হবে 3200 ডিভাইড বাই 2 হুইচ ইজ ইকুয়াল টু 1600। এখন 1600 হচ্ছে আমাদের সিপি, বাট জানতে চাচ্ছে 25% প্রফিটে এসপি কত। তাহলে এসপি এর 25% প্রফিট 1600 ইন্টু 5/4 অথবা 1600 প্লাস 25% অফ 1600 হচ্ছে 400, যোগ করলে 2000। ওকে, তো এটা বহুবার আসছে, আরো আসবে, এটা প্রিপারেশন রাখেন। এই সামনে আবার কি এসবিসি আছে, এসবিসি তে আসতে পারে। আচ্ছা, এরপরে বলছিলাম যে রেশিও দেখাবো, রেশিওটা দেখে রাখি, বিকজ যখন সমান সমান হবে না তখন কিন্তু এই এভারেজটা কাজ করবে না, তো তখন রেশিওটা হেল্প করবে। হ্যাঁ, মূলত এখানে রেশিও আসলে কোনো ইফেক্ট মানে নতুনত্ব দিবে না, তারপর দেখে রাখি সেটা কি, ওই যে সিপি এখানে আছে, এখানে এসপি 1 আছে, এসপি 2 আছে, বা এটা এসপি 1 বলি, এটা এসপি 2 বলি, হোয়াটএভার, মানে ছোটটাকে 1 বড়টাকে 2 বলি। তো বলছে যে এখান থেকে যতটুকু প্রফিট এখানে ততটুকু লস। যদি আমি রেশিওতে বলি, এটাকে 1:1 বলতে পারি না বলেন তো? মানে এই লেংথটা যত, ডিস্টেন্সটা যত, এই ডিস্টেন্স ঠিক তত, তো 1:1 কিনা বলেন? 1:1 কিনা রেশিওতে বলা যায়? মানে কেন? কারণ এখান থেকে এখান পর্যন্ত যতটুকু জার্নি, সিপি থেকে এই এসপি 1 এ যতটুকু জার্নি, সিপি থেকে এসপি 2 প্রফিটের দিকেও ঠিক ততটুকু জার্নি, তাহলে এই দূরত্বটা সমান সমান, এই জন্য 1:1 বলতে পারছি। হ্যাঁ, এখন আসেন এই এসপি 1 থেকে এসপি 2 পর্যন্ত সরাসরি যেতে গেলে কত ডিস্টেন্স? 2 ইউনিট। 2 ইউনিট, রাইট, 2 ইউনিট। এবারে তাহলে আমরা এই অ্যাবসলিউট ভ্যালুতে সেই 2 ইউনিটটা কত সেটা জানি কিভাবে? এই এসপি 1টা কত ছিল জানো? 1280। এসপি 2টা কত ছিল? 1920 ছিল, তাই না? 1920। তাহলে এই 1280 থেকে 1920 কত ডিফারেন্স অ্যাবসলিউট ভ্যালুতে? কথা বুঝছেন নাকি বুঝেনি? 1280 থেকে 1920 পর্যন্ত কত ডিফারেন্সটা? কত ডিফারেন্স? কিন্তু এখন এখন আর আগের মতো এভারেজ যুগ না, ডিফারেন্সটা কত? 640 স্যার। 640 আসে, আমি দেখছি, খেয়াল করছি না, আপনারা বলেন 640 তো বলেন। আচ্ছা, জি স্যার। আচ্ছা দেখেন, তাহলে তার মানে রেশিওতে যেটা 2 ইউনিট, এই যে এসপি 1 থেকে এসপি 2 রেশিওতে যেটা 2 ইউনিট, সেটা অ্যাকচুয়ালি কিন্তু 640। তাহলে রেশিওতে 1 ইউনিট কত? 320। এই 1 ইউনিট মানে কি? আমি যদি এই এসপি 1 থেকে 1 ইউনিট আগাই তাহলে তো সিপি পাচ্ছি, অথবা এসপি 2 থেকে যদি 1 ইউনিট পেছাই ব্যাকে যাই তাও সিপি পাচ্ছি। এখন আপনি যেটা সুবিধা, আমরা সাধারণত যোগ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তার মানে এই 1280 সাথে 320 যোগ করলে কিন্তু আমি এখানে পৌঁছতে পারি, কারণ 1 ইউনিট মানে হচ্ছে যে 320। তো 1280 যোগ 320 কত হয়? কত হয়? 1600 হচ্ছে না?
হ্যালো, শুনতে পাচ্ছিলেন লাস্টে কি বলছিলাম? লাস্ট কতটুকু শুনেছেন আপনারা? স্যার ওই ডিফারেন্স যোগ করলে 320 যোগ করলে 1600 আসে কিনা এটা হ্যাঁ, বলছি। 1600 আসলো তো। তা আমি বলছি যে 1600 এই কোশ্চেনে যেহেতু এখানে ডিস্টেন্স এই যে 1:1 রেশিওটা আর কি সেম, তাহলে এই কোশ্চেনের জন্য এইভাবে করবেন না। এই কোশ্চেনের জন্য এভারেজ মেথডটা, প্রথম যে মেথডটা সেটাই করবো, অথবা ইকুয়েশন দিয়ে করবো সেকেন্ড মেথডটা। কিন্তু কিছু কোশ্চেন থাকবে যেখানে এমন থাকবে যে যতটুকু প্রফিট তার দ্বিগুণ লাভ, অথবা যতটুকু লস তার দ্বিগুণ প্রফিট, বা যতটুকু প্রফিট তার 3 গুণ লস, এরকম বলা থাকবে, তখন আমরা এই রেশিওটা অ্যাপ্লাই করবো, তখন তাড়াতাড়ি হবে এই কাজটা আর কি, রেশিওর কাজটা আর কি। হ্যাঁ, কোশ্চেন 252, একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে দ্বিগুণ লাভ হতো, খাতাটির ক্রয় মূল্য কত? তো এই যে একটা এখানে, এটাও তো অনেকবার এসছে, আবার 36 বিসিএস এর রিটেনও আসছে। তো এখানে চাইলে ইকুয়েশন তো করা যায়, ইকুয়েশন তো সমস্যা নেই, বাট রেশিও তো করা যাবে। তো প্রথমে ইকুয়েশনটা করি, কিভাবে করব? 36 টাকায় বিক্রি করাতে ক্ষতি হয়েছে, তো ক্ষতি কিভাবে হয় মানে বের করি কিভাবে? সিপি মাইনাস এসপি, এভাবে। আর 72 টাকা বিক্রি করাতে লাভ হয়েছে, লাভ কিভাবে বের করবো? 72 মাইনাস সিপি। এখন এই যে এখানে ডান পাশে যতটুকু লাভ হয়েছে সেটা দ্বিগুণ। কার দ্বিগুণ? বাম পাশে যতটুকু ক্ষতি হয়েছে তার। এই যে যত ক্ষতি হলো 72 টাকা বিক্রি করাতে দ্বিগুণ লাভ হলো, তাহলে বাম পাশে হচ্ছে লস, ডান পাশে লাভ। লাভটা বাম পাশের ক্ষতির দ্বিগুণ। আমরা যদি ইকুয়েট করতে চাই, কোথায় দ্বিগুণ করব, কি করব? বাম পাশে 2 দিয়ে গুণ। হ্যাঁ, পাশে এটা নিশ্চয়ই সবাই জানি, এটাকে 2 গুণ করলে তখন ইকুয়েট হবে, কারণ ডান পাশেটা অলরেডি দ্বিগুণ ছিল। তো এটাকে সলভ করলে দেখেন সিপি পাওয়া যাবে। কি চেয়েছে? ওই সিপি চাচ্ছে। তো এইভাবে করে নিতে পারেন, এই ধরনের কোশ্চেন রিটেন হলো এভাবে করবেন। 2 সিপি কত হবে? মাইনাস 72 ইকুয়াল টু 72 মাইনাস সিপি। সিপি এক পাশে চলে আসলে কত হবে? 3 সিপি ইকুয়াল টু 72 প্লাস 72 144। দেয়ারফর সিপি কত? 144/3 কত হয়? 3 দিয়ে ভাগ করলে 48। ঠিক আছে, তো 48, এটা মানে এমসিকিউ তো ছিল, রিটেনও ছিল। এমসিকিউ হলে তো এটা আনসার, রিটেন হলে এভাবে করে দেখালেন। আর এখানে আমরা রেশিওটা দেখি একটু, দেখেন এখানে সিপি আছে, আর লসে বিক্রি করছে কত? 36, লাভে কত? 72। তো এখন আসেন, এই যে 36 থেকে সিপির যত দূরত্ব, সিপি থেকে 72-এর দূরত্বটা দ্বিগুণ, তাই না? বিষয়টা এটা না? বলেন, তাহলে রেশিওতে কত বলবো এটা? 1:2 কত? 2 কিনা? তাহলে 1:2। এখন অ্যাবসলিউট ভ্যালুতে 36 থেকে 72 কত দূরত্ব? 36 36। রেশিওতে সেটা কত? কত ইউনিট? 3 ইউনিট 3 ইউনিট। কারণ এই যে 1 ইউনিট আর এই 2 ইউনিট, এই যে 36 থেকে এখানে আসতে গেলে 1 ইউনিট, আবার এই সিপি থেকে এখানে আসতে গেলে আরো 2 ইউনিট, তার মানে 3 ইউনিট। তো 3 ইউনিট হচ্ছে 36। আমরা এখন এই 1 ইউনিট অথবা এই 2 ইউনিট যে কোনো একটা বের করে অ্যান্সার করতে পারবো। তো 1 ইউনিট বের করাই ভালো। 1 ইউনিট কত হবে? 12। অর্থাৎ 36 থেকে আরো 1 ইউনিট অর্থাৎ 12 যোগ করে আমরা সিপিতে পৌঁছাতে পারবো। তো 36 যোগ 12 কত? 48। বুঝা গেল? এভাবে রেশিও অ্যাপ্রোচে করতে পারেন। Next one, the profit earned by selling an article for taka 1900 is double the loss incurred when the same article is sold for taka 450. At what price should the article be sold to make 25% profit? তো একই, আমরা যেহেতু এমসিকিউ আছে, আমরা চাইলে এই রেশিওটা অ্যাপ্লাই করে দিতে পারি। হ্যাঁ, তো রেশিওতে করলে কোথায় কি লিখবো বলেন? 450 টাকা সিপি এবং কত? 900 টাকা। তো এখন বলেন 450 থেকে সিপি কত ইউনিট, আর সিপি থেকে এটা কত ইউনিট? কি বলেছে? 900 টাকা বিক্রি করলে ইজ ডাবল দ্য লস ইনকার্ড, দ্য প্রফিট আর্ন ইজ ডাবল দ্য লস ইনকার্ড হোয়েন সোল্ড। এত অর্থাৎ প্রফিটটা ডাবল, তার মানে আবারও এটা 1:2। ঠিক আছে, তার মানে 450 থেকে 900 পর্যন্ত কত ইউনিট রেশিওতে? 1 যোগ 3 ইউনিট 10 ইউনিট। আর অ্যাবসলিউট ভ্যালুতে কত? 450 তাহলে 3 ইউনিট যদি 450 হয়, 1 ইউনিট কত?
1 ইউনিট কত? 150 150, 150। তো 1 ইউনিট যদি আমি 450 সাথে যোগ করি তাহলে সিপি পাবো কত? সেটা 600 স্যার। 600 600। এখন 600 এই কোশ্চেনে আর সিপি চাচ্ছে না, আগের কোশ্চেন গুলো সিপি ছিল। এখানে সিপির পরে বলছে যে 25% প্রফিটে বিক্রি করলে কত টাকা বিক্রি করতে হবে আর কি। অর্থাৎ 600 টাকার জিনিসটা 25% প্রফিটে কত বিক্রি করতে হবে? 600 টাকা 25% কত? 600 টাকা 25% কত? 120। না, 4 4 15 60, মানে 150। 750 150 যোগ হয়ে কত হয় সেটা? 750 ইজ অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো এমন কোশ্চেন আরো আছে, আপনারা করবেন। যেগুলো আছে ওগুলো আপনারা করে নেবেন। হ্যাঁ, নেক্সট আমরা যাই। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন এখানে আছে। টু 56। এগুলো কিন্তু ইকুয়েশনও করে নিতে পারেন, রেশিওতে করতে হবে, নট নেসেসারি ইকুয়েশনও একই সময় যায়, চাইলে ইকুয়েশনও করতে পারেন। হ্যাঁ, আগের কোশ্চেনটা যদি ইকুয়েশন লিখতাম, কি লিখতাম বলেন তো? কত ছিল যেন ফিগারটা? 450 টাকা বিক্রি করে তো লস হয়েছে, তাহলে কি লিখবো? সিপি মাইনাস 450। আর 900 টাকা বিক্রি করতে প্রফিট হয়েছে, তাহলে কি লিখবো? কত প্রফিট? 900 মাইনাস সিপি। এখন এখানে যত প্রফিট হয়েছে, লস হয়েছে, প্রফিটটা তার দ্বিগুণ হয়েছে। তো ইকুয়েট করতে চাচ্ছি, কি করব? আবার ওই লসটাকে দ্বিগুণ করব না? তো দেখেন এভাবে করলে কিন্তু খুব সময় যায় না। এই যে এখানে 2 সিপি আর এখানে মাইনাস সিপিটা প্লাস হয়ে আসবে, তার মানে 3 সিপি ইকুয়াল টু এখানে 4.5 2 900 আর এখানে 900 মানে 1800। 3 সিপি 1800, তাহলে সিপি কত? 600। 600। 600 টাকার জিনিসটা 25% ছিল, তাই না? 25% প্রফিটে বিক্রি করলে কত হবে? তো 600 যোগ 600 25% হচ্ছে 150, অর্থাৎ 750। এভাবে করে নিতে পারেন। Next, a man buys 20 pens and 10 books for taka 400. He sells pens at a profit of 40% and books at a profit of 25%. If his overall profit was taka 112, the cost price of a book is in taka what? এটা ভালো একটা কোশ্চেন, এক্সামও এসছে, এখানে রেফারেন্সটা নাই। কি করা যায়, কোন পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, কোনটা মাথায় আসে বলেন? রুল অফ অ্যালিগেশন তাড়াতাড়ি হবে। কিভাবে? 20টা পেন 10টা বুক বিক্রি করে কিনেছে 400 টাকায়। পেনগুলা বিক্রি করেছে সে 40% প্রফিটে, আর বুকগুলা বিক্রি করেছে সে 25% প্রফিটে। আর ওভারঅল প্রফিটটা পার্সেন্টেজে না দিয়ে টাকায় দিয়েছে। যদি এটা পার্সেন্টেজই দিত তাহলে আমাদের মাথায় হিট করতো না, যেটা রুল অফ অ্যালিগেশন বলেন। তো পার্সেন্টেজ দেয় টাকায় দিয়েছে, তো টাকায় দিলে আমরা কি পার্সেন্টেজ বের করতে পারবো না? কারণ আমি তো টোটাল প্রাইসটা জানি। তো টোটাল প্রাইসের উপর মানে 400 টাকার উপর 112 টাকাটা কত পার্সেন্ট, এটা তো বের করাই যায়। কত হবে ওভারঅল প্রফিট? 112 বাই 400 400 ইন্টু 100, তার মানে 112 বাই 4 কত হবে? 4 2 8, তারপরে 32 4 32, 28% আর কি। ওভারঅল প্রফিট তার এখানে 28% আসছে। তাহলে পেন থেকে প্রফিট আসছে কত? 40। আর একটা কি বুক, ওখান থেকে কত পার্সেন্ট? 25। আর ওভারঅল কত? 28। তাহলে কত রেশিওতে আসছে এটা যুক্ত হচ্ছে? 28 আর 25 মানে 3, আর এখানে 12। 3:12, এটাকে ছোট করা যায় 1:4। কিসের রেশিও আসবে এটা? আসলো কস্ট প্রাইসে। কস্ট প্রাইসের। কস্ট প্রাইস। হ্যাঁ, কোয়ান্টিটি বলতে এখানে কস্ট প্রাইস আর কি। আহ, মানে কোয়ান্টিটি তো আমাদের বুক আর পেন সেটা তো আছেই, বাট এখানে কস্ট প্রাইসের হিসাবটা আসছে আর কি, যেহেতু আমরা প্রফিট নিয়ে কাজ করতেছি। আচ্ছা, কেন কস্ট প্রাইসটা আসছে একটু খেয়াল করেন। আমি যেহেতু প্রফিট নিয়ে কাজ করি, প্রফিট ইকুয়াল টু কি? প্রফিট ইকুয়াল টু কি? মানে প্রফিট পার্সেন্টেজ, সরি, প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কি? প্রফিট বাই সিপি কিনা বলেন? প্রফিট বাই সিপি। তার মানে বেসটা কি এখানের? বেসটা কি? সিপি, এই জন্য সিপি আসবে, বুঝছেন? যদি যেটা কখনো বেস থাকবে ওটাই আসবে নাকি? ওটাই আসে, হ্যাঁ ওইটাই আসে। যেমন ধরুন আমরা যখন টাকা দিয়ে হিসাব করি যে 40 টাকা করে কিনলাম, 40 টাকা পার লেটস সে কেজি,
40 টাকা পার কেজি আর হচ্ছে 50 টাকা পার কেজি কিনে আমি মিক্স আপ করলাম, মিক্স আপ করে দেখলাম যে আমার মানে লেটস সে 48 টাকা পার কেজি আসলো। তো এখন জানতে চাচ্ছি কত রেটে আমি মিক্স করলাম, কত রেশিওতে মিক্স করলাম। তাহলে এখন এটা কি, এত টাকা পার কেজি, এত টাকা পার কেজি আর 48 টাকা পার কেজি। তো মিক্স আপ করি, কি হয় বলেন তো রেশিওটা? 48 আর 50 কত? 2। 48 আর 40 কত? 8। 8 2:8 মানে 1:4। এখন এই রেশিওটা কিসের রেশিও আসবে? এখানে এটা আমরা মিক্স বারবার আপের বলছি যে কোয়ান্টিটি, বলছিলাম না বারবার কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি মানেটা কি? ওই যে কেজি, মানে এই যে এত টাকা পার কেজি, তার মানে এখানে কোয়ান্টিটি বলতে কেজি আসতেছে আর কি। বেসিক্যালি যেটাকে বেস ধরে এটার হিসাবটা করা হচ্ছে। তো আমরা তো কোয়ান্টিটিকে বেস ধরেই করি, ম্যাক্সিমাম কোশ্চেনে কোয়ান্টিটি বেস ধরে করা ছিল, যেটা আমি সবসময় বলছি যে কোয়ান্টিটি রেশিও। ঠিক আছে, যেমন এখানে যে এত টাকা পার কেজি, এত টাকা পার কেজি, তার মানে কোয়ান্টিটি, কেজি কোয়ান্টিটি। এখানে এসে প্রফিটের পার্সেন্টেজ যখন নিচ্ছি, তখন প্রফিটের বেসটাকে সিপি, এই জন্য সিপি রেশিও আসবে। ঠিক আছে, ওই যে কিছুক্ষণ আগে আমরা করেছিলাম, খেয়াল আছে, প্রফিট লস এর হিসাবটা করে ফাইনালি সিপি রেশিওতে চলে আসছিলাম না, কস্ট প্রাইস রেশিও চলে আসছিলাম ওই কোশ্চেন গুলো। ভবিষ্যতে আমরা দেখবো যে ধরেন আমার স্পিড রেশিও নিয়ে কাজ করব, স্পিড রেশিওকে নিয়ে কাজ করলে, মানে স্পিড স্পিড নিয়ে কাজ করলে অ্যালিগেশনে কাটটা পাবো বলেন তো? স্পিড নিয়ে কাজ করলে কোন রেশিও পাবো? জানি না স্যার। আচ্ছা, স্পিড ইকুয়াল টু কি বলেন? মানে ফর্মুলা স্পিড ইকুয়াল টু হোয়াট? ডিসটেন্স ইনটু টাইম। তাহলে বেসটাকে এখানে, বেসটাকে টাইম, তাহলে স্পিড নিয়ে কাজ করলে টাইমের রেশিও আসবে, মনে থাকবে? স্পিড নিয়ে কাজ করলে টাইমের রেশিও আসবে, সামনে পাবো আমরা, দেরি আছে আরো। তো এটা খেয়াল করতে পারেন। যাই হোক, এখানে 1:4 কি দাঁড়ালো তাহলে? এই কস্ট প্রাইস দেবে এলো, হ্যাঁ, কস্ট প্রাইস। আচ্ছা, তো তার মানে যেহেতু টোটাল কস্ট প্রাইস হচ্ছে 400, তাহলে কোনটা কত? 1 আর 4 মিলে 5 ইউনিট হচ্ছে 400, কত গুণ? 8 তাহলে 80 এবং 320। 80 কাঠটা পেন আর 320 কেনটা বুক। আমাদের কোনটা বের করতে হবে? বুক। বুক। তার মানে 320 টাকা কিন্তু বুক। এখন অ্যান্সারে কিন্তু 320 নাই, বাট একটু খেয়াল করে দেখুন তো, বুক কয়টার বুকের প্রাইস এই 320টা? 10টা 10টা বুকের। আর বের করতে বলছে কয়টা বুকের প্রাইস? একটা। এই বুক, একটা বুক। তাহলে 320 হচ্ছে 10টা বুকের প্রাইস। এই 400 টাকায় তো 10টা বুক এবং 20টা পেনের টোটাল প্রাইস। তাহলে এই 320 যেটা বুকের প্রাইস, সেটা 10টা বুকের প্রাইস, কিন্তু জানতে চাচ্ছে একটা বুকের প্রাইস কত। তো সিম্পল, কত? 32। বুঝতে পারছেন? মানে এখানে এসে কনফিউজ হওয়ার কিছু নাই আর কি। আপনি কোশ্চেন পড়ে নেবেন, এখানে তো বলা আছে যে বুক আর কি, হ্যাঁ, মানে ওয়ান বুক। সো প্রাইস অফ ওয়ান বুক 320 by 10 equal to 32. So 32, option C is the answer. ঠিক আছে, তো এটা বেটার অ্যাপ্রোচ। এর চাইতে এরকমই সময় নিবে হয়তো। আরেকটা করা যায় কি বলেন তো? কারো মাথায় আসছে অন্য কি পদ্ধতি করা যায়? অপোজিট স্যাটিসফ্যাকশন মেথড, হ্যাঁ, বা মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথডও করা যায়, কিন্তু এখানে অপোজিট করতে হবে। বুকের প্রাইস জানতে চাইছে, খেয়াল করুন, যখন বুকের প্রাইস জানতে চায় তখন আমরা অপোজিট স্যাটিসফ্যাকশন মেথড মানে উল্টোটাকে ধরে নিব, অর্থাৎ ধরে নিব সবগুলো এখানে ওই বুক ছাড়া যেটা পেন, পেন সবগুলোই পেন ধরে নিব। তো এখন পেনে প্রফিট করেছে কত? 25%। না, পেনে স্যার 40%। পেনে 40%। তো যেহেতু আমরা অপোজিট মানে বুকেরটা বের করব, উল্টাটা নিয়ে কাজ করব। উল্টাটা মানে পেন ধরে নিব সবগুলাই, সবগুলা পেন। তো সবগুলা পেন মানে তাহলে সবগুলোতে 40% প্রফিট করেছে। তাহলে 400 টাকার 40% কত? 160 টাকা। 160 টাকা প্রফিট হওয়ার কথা ছিল, কিন্তু আসলে প্রফিট করেছে কত? 112 টাকা। কত কম করেছে? 148। না, শুধু 48, শুধু 48 টাকা কম করেছে। কেন করেছে কম বলেন তো? এই স্যার ওই যে আমরা সব 40 ধরেছি না, হ্যাঁ, তাহলে এই 48টা কার ইকুইভ্যালেন্ট, কিসের ভ্যালুটা নির্দেশ করতেছে বলেন? 25% এর ভ্যালু। 25%-এর 25%-এর মধ্যে
এই 25-এর মধ্যে মানে যখন আমি 40 ধরছি 25 তো হিসাব হয়ে গেছে 15% স্যার। অতিরিক্ত 15%-এর, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আমরা এগুলো দেখে আসছি অতীতে। তার মানে অতিরিক্ত 15%-এর, কারণ আমি বুকের ক্ষেত্রে 25% প্রফিট বলেছিল, বাট আমরা প্রফিটটা ধরে নিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য, সবটারই 40% ধরে ফেলছি। তার মানে কি এক্সট্রা 15% হিসাব করে ফেললাম না বুকের জন্য? ওই এক্সট্রা 15% বুকের টাইতেও আমার এক্সট্রা 48 টাকা দেখাচ্ছে এখানে। তার মানে বুকের 15% অফ বুক ইকুয়াল টু 48 না? 100%। তাহলে বুকের প্রাইসটা কত, মানে 100%টা কত আর কি? কত হবে? 48/15 ইন্টু 100, বা আপনি এমনিতেই ক্যালকুলেশন করতে পারেন, মানে 15 আর 100 আর কি। এভাবে করি, 100% তৈরি করি। 100% কত হবে? 5 দিয়ে এখানে 3 বার, 5 দিয়ে এখানে 20 বার, তো 3 এখানে 48 হয়েছে 16 গুণ, তা 20 ও 16 গুণ হবে 320। সো খেয়াল করে দেখেন বুকের প্রাইস হচ্ছে 320, কিন্তু আমাদের দরকার একটা বুকের প্রাইস, তাহলে 10 দিয়ে ভাগ করলে 32 উইল বি দ্য অ্যান্সার। তো এই পদ্ধতিটা দেখা উচিত, বা আমি দেখাচ্ছি এই কারণে মাঝে মাঝে যে এগুলো কিন্তু মেন্টালি করা ফেলা যায়। তো একটা কোশ্চেন স্যার, হ্যাঁ, এই পদ্ধতিটা এটা মেন্টালি আপনি ক্যালকুলেশনটা করতে পারেন, এই জন্য আর কি এটা দেখাই বারবার, যাতে আপনাদের মনে থাকে। হ্যাঁ বলেন। স্যার এই যে 48টা স্যার, এই 48টার মধ্যে স্যার মানে এটা এই হিসাবে একটু বুঝে নিই স্যার, কয়েকবার বলবেন? 48টা তো বিয়োগ করে হয়েছে, 160 থেকে 112 বিয়োগ করে 48 পেয়েছি। হ্যাঁ স্যার 15% সাথে কিভাবে এটা ইয়ে করবেন? আচ্ছা দেখেন এই ইয়েতে কত, পেনের প্রফিট কত? 40%। 40%, বুকের প্রফিট কত? 25। 25%। কিন্তু আমি যখন এই 400 টাকা পুরো কস্ট প্রাইসের উপরে 40% হিসাব করতেছি, তো তখন আমি কি করছি, বুকের জন্য 15% হিসাব করে ফেলছি না? কারণ পেনেও তো 40% আছেই, বুকে তো ছিল 25% শুধু। কিন্তু আমি যখন 40% অফ 400 বলতেছি, টোটাল কস্ট প্রাইসের উপরে 40% বলতেছি, তার মানে পেন বুক সবগুলাকে 40% হিসাব করে ফেলছি না? বলেন। জি স্যার। কিন্তু আমার তো ছিল বুকের জন্য 25%, তার মানে এই এক্সট্রা 15% আমি হিসাব করার কারণে এই 148 টাকাটা আসছে এখানে। মানে আমার প্রফিট তো 112 আসছিল, মানে অ্যাকচুয়ালি তো ট্রানজাকশনে তো কোশ্চেনে তো বলা হচ্ছে 112 টাকা প্রফিট, বাট আমি যখন 40% ধরেছি টোটালটার উপরে, তখন 160 টাকা আসছে। তারপর অতিরিক্ত 48 টাকা আমি কাউন্ট করেছি, হিসাব করেছি। অতিরিক্ত 48 কেন হয়েছে? কারণ আমি বুকের অতিরিক্ত 15%-কে হিসাব করে আনছি এই জন্য। তার মানে বুকের 15%টাই হচ্ছে এই 48 টাকাটা। তাহলে বুকের 100%টা কত? হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। বুকের জন্য 15% ভ্যালুটা 48, বুকের 100%টা তাহলে 320, বাট এখানে 10টা বুক, এই জন্য 10 দিয়ে আবার ভাগ করে একটা বুকের প্রাইসে চলে গেছে। এগুলো আমি ক্যালকুলেশনের চ্যাপ্টারে, মানে ইয়েতে ইকুয়েশন এন্ড স্মার্ট ক্যালকুলেশন চ্যাপ্টারে কিন্তু অনেক কোশ্চেন ছিল, ওখানেও দেখাইছি। কেউ যদি মিস করেন ওগুলো আবার দেখে নেবেন, ভুলে যান যদি ওগুলো দেখে নিন। $257. If selling price is doubled, the profit triples. Find the profit percent. সেম কোশ্চেন দেখেন, এটা অনেকবারই এসছে, আবার সেম কোশ্চেন বাংলায় এসছে। একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে 3 গুণ হবে। এই যে সেলিং প্রাইস ইজ ডাবল, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা বেড়ে 3 গুণ হবে, অর্থাৎ প্রফিট ট্রিপলস। সো মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা কত মুনাফা করবে, এখানে ইলাবোরেটলি বলছে কোশ্চেনটা, আর এখানে বলছে যে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তো ওই প্রফিট পার্সেন্ট মানে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট, অর্থাৎ মূল্য বৃদ্ধি না করেই প্রফিট পার্সেন্টটা কত সেটাই জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, বুঝছো? তো বাংলা আর ইংলিশে এটা মানে রিকোয়ারমেন্ট একই, ল্যাঙ্গুয়েজটা হয়তো ভিন্নভাবে বড় ছোট করা হয়েছে। তো আমরা ইংলিশটা নিয়ে চিন্তা করি। সেলিং প্রাইস ইজ ডাবলড, দ্য প্রফিট ট্রিপলস, প্রফিটটা 3 গুণ হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে যে প্রফিট ছিল, প্রফিট কিভাবে ক্যালকুলেট করি আমরা? প্রফিট কিভাবে ক্যালকুলেট করি? এসপি মাইনাস সিপি। মাইনাস সিপি ইকুয়াল টু প্রফিট। তাহলে এটা জেনারেল ইয়েতে ছিল, কিন্তু এই সেলিং প্রাইসটা এখন ডাবল করার কারণে প্রফিটটা 3 গুণ হয়েছে বলতেছে। তাহলে এই এসপি কে কত লিখবো? 2SP। সিপি কি চেঞ্জ হবে? জি না স্যার। তাহলে সিপি সিপির জায়গাতেই থাকবে। প্রফিটটা কি হয়েছে? 3P। 3 ইন্টু পি। এখন এই পিটাকে আমরা সিপি এবং এসপির সাপেক্ষে লিখি। পি মানে প্রফিট, প্রফিট কিভাবে লেখা যায়?
এসপি মানে সিপি না, সিপি প্রফিটকে এসপি মানে সিপি লেখা যায় তো, ঠিক আছে। তো এবারে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে সব মানে সিপি আর এসপি তে চলে যাওয়া, সো দ্যাট আমি সিপি আর এসপি রেশিওটা পাবো আর কি। তো এখন এক পাশে যদি সিপি নেই কত হবে, এখানে -3 সিপি, এই পাশে চলে আসলে +3 সিপি হবে, আর এখানে -সিপি, তার মানে 2 সিপি হবে। আর এসপি এখানে 3 এসপি আর এখানে 2 এসপি, তাহলে এসপি হবে। তো দেয়ারফর সিপি ইস টু এসপি আমরা এখান থেকে পাচ্ছি কত, না উল্টা 1:2, 1:2 না, রিভার্স হয়ে যাবে না, এসপি ইয়াতে তো 1, জি স্যার। 1:2। অর্থাৎ 1 টাকার জিনিসটা 2 টাকায় বিক্রি হচ্ছিল, তাহলে বলেন প্রফিট কত পার্সেন্ট? 100%। 100%। সো 100% ইজ অ্যান্সার। ঠিক আছে, 1 টাকার জিনিসটা 2 টাকায় বিক্রি হচ্ছে, প্রফিট কত পার্সেন্ট? অথবা আর একটু এ করে নিতে পারেন যে 100:200, মানে 100 টাকার জিনিস 200 টাকা বিক্রি করতেছে, তাহলে 100 টাকা বেশি দিয়ে বিক্রি করতেছে, 100 টাকায় বেশি, 100-তে 100 বেশি মানে হচ্ছে যে 100% প্রফিট। ঠিক আছে, সো অ্যান্সার ইজ এখানে বি, এখানে বি। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন আছে এই টাইপের, করবেন আপনারা? দেখি করেন, পরে কোশ্চেনটা আপনারা একটু করেন। আমাদের দেশে এই যে 257 যেটা আমরা করলাম, এটাই অনেকবার এসছে, কিন্তু এই কোশ্চেনটা ইন্ডিয়ান এক্সামের কোশ্চেন, হয়তো যদি ভবিষ্যতে ইয়া হয়, চেঞ্জ করতে চায়, তাহলে এটা দিতে পারে এই টাইপ আর কি, এটা না দিলে টাইপ। When the selling price of an article is increased by 20% and the cost remains the same, the profit increases by 50%. Find the profit percentage at which the item was being sold originally. কি লিখবো বলেন? প্রথমত প্রফিট ছিল আগে থেকেই এসপি মাইনাস সিপি ইকুয়াল টু প্রফিট। এখন বলছে যে সেলিং প্রাইসটা যদি 20% ইনক্রিজ করা হয়, তাহলে কত লিখবো? এসপি কে কত লিখবো? তাহলে কি 120 কি হবে? 120 তো হবে। হ্যাঁ 120। তো এখানে খেয়াল করুন, পার্সেন্টেজই রাখবো, ফ্র্যাকশনে নেওয়ার দরকার নাই, ফ্র্যাকশনে নিলেও হবে কিন্তু কষ্ট হবে, পার্সেন্টেজে রাখবো। অর্থাৎ 20% ইনক্রিজ হয়ে এসপিটা কত, আগে এই এসপি মানে 100% এসপি, অরিজিনাল এসপিটা 100% এসপি, মানে এসপি সাপেক্ষে সে 100% এসপি। এখন সেই এসপির যদি 20% বাড়ায়, তাহলে কত হবে? 120% এসপি হবে না? 120% বাদ দিই, যেহেতু সব জায়গায় পার্সেন্ট আছে, আমরা 120 এসপি বলি, তাহলে 120 এসপি মাইনাস সিপি কি কত হবে? সিপি তো আগেরটাই থাকবে। কিন্তু সেটা কত? যদি আমি এটাকে 100 ধরে 100 বেস চিন্তা করে 120-এ আসি, তাহলে সিপি কে কত বলবো? সিপি কে কিন্তু 100 সিপি বলতে হবে, তখন শুধু সিপি বললে হবে না। এটা কি বোঝা গেল পয়েন্টটা? কারণ যেহেতু আমি এখানে 120 করেছি, কেন? কারণ আমি ধরে নিয়েছিলাম যে এই এসপিটা 100%, তাহলে সিপিটাও 100% সিপি, প্রফিটটাও 100% প্রফিট হতো। ঠিক আছে, তাহলে এই জন্য 120 100 ইকুয়াল টু প্রফিট আগে 100% ছিল, এখন কত হয়েছে? 50। না 50 বললে হবে না, ইনক্রিজেস বাই 50%, তো বেড়ে 50% তাহলে বেড়ে 150 কত হয়? হ্যাঁ 150 পি, দ্যাটস ইট, এই আগের মতনই, শুধুমাত্র এই হিসাবটাকে একটু ইয়ে করা। এবারে এই পি এর পরিবর্তে আমরা আবার এসপি এবং সিপি বসাবো আর কি। ঠিক আছে, তো একবারে বসাই দিই এখানে এটাকে, এসপি মাইনাস সিপি, প্রফিট মানে এসপি মাইনাস সিপি কারণে। তো এখন সবগুলো সিপি কে বাম পাশে নেই, এক পাশে সিপি গুলো নিলে কত হবে বলেন? এখানে 150 মাইনাস এইদিকে প্লাস হয়ে আসবে, তাহলে 100 সিপি মাইনাস 100 হলে 50 সিপি হবে। আর এসপি এখানে 150 এসপি মাইনাস 120 অর্থাৎ 30 এসপি। দেয়ারফর সিপি টু এসপি কত বলেন? 0 ক্যান্সেল করে দেন, কত? 3:5। এর মানে কি, কত পার্সেন্ট প্রফিট বলেন তো? এটা দেখেই বলেন কত পার্সেন্ট প্রফিট। হ্যাঁ 66.6। হ্যাঁ, কেন? কারণ 3 টাকার জিনিস 5 টাকা বিক্রি করতেছি, 2 টাকা প্রফিট করতেছি, 3 এ 2 কত পার্সেন্ট হয়? 2/3 কত? 66.66%। অপশন ইজি।
ঠিক আছে, এর পরেরটা আপনারা করে নেন। $260. In a certain store, the profit is 320% of the cost. If the cost increases by 25%, but the selling price remains constant, approximately what percentage of the selling price is the profit? এটা রিটেনে আসছে বেশিরভাগ, যদি এমসিকিউ অপশন আছে বেশিরভাগ এই সময় রিটেনে আসছিল। তো বলা হচ্ছে যে দ্য প্রফিট ইজ 320% অফ দ্য কস্ট। আমরা যদি ধরে নেই সিপি ইকুয়াল টু 100, তাহলে এসপি কত বলবো? এসপি কত বলবো? কেউ বলতে পারছেন না? 420 হ্যাঁ, 420 হবে। হ্যাঁ 420, কারণ কি 320%টা শুধু প্রফিট অফ দ্য কস্ট। তো কস্ট তো 100%, 100%-এর সাথে 320% প্রফিট যুক্ত হয়ে 420 হবে এসপিটা। cost plus profit। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে বলছে যে ইফ দ্য কস্ট ইনক্রিজেস বাই 25%, তাহলে নিউ কস্ট সিপি কত, বা ইনক্রিজ সিপি বলি। 55 ইনক্রিজ সিপি কত? 125, তাই তো? যেহেতু 100 ছিল, তো 100 এর সাথে 25% মানে 125 যোগ হবে 125 হবে। বাট দ্য সেলিং প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট, কিন্তু সেলিং প্রাইস কত এখনো? 420 রয়ে গেছে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট? তাহলে প্রফিটটা কত পার্সেন্ট? তাহলে আগে আসি যে প্রফিটটা কত, বলেন প্রফিট কত হচ্ছে? প্রফিট তো স্যার আগেরটাই সেম থিং 420। 420 না, এর থেকে 100 সেটা তো এসপি। এসপি আমি বলছি প্রফিট। প্রফিট কিভাবে বের করে? এসপি 420 মাইনাস মাইনাস 125 নাকি? 125, নতুন সিপি তো এখন 125, তো সেটা কত? 295 না? জি স্যার। তার মানে প্রফিট 295 হলো। এখন আমাদের বের করতে হবে যে প্রফিট পার্সেন্টেজটা কত। কিন্তু আমরা জানি প্রফিট পার্সেন্টেজ কার উপরে হয়? কষ্টের উপর। সিপির উপর। সিপির উপরে। কিন্তু এই কোশ্চেনে বি কেয়ারফুল, সবসময় দেখে নেবেন যে কোনো কোশ্চেনে। এই কোশ্চেনটা এটাও আবার পপুলার কোশ্চেন। এই সেম কোশ্চেন বাংলাদেশে আসছে, ইন্ডিয়াতে আসছে এবং আগারওয়ালাও আছে। পপুলার কোশ্চেন আর কি। কি দিয়েছে বলছে, দেখেন হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট। প্রফিটটা সেলিং প্রাইসের কত পার্সেন্ট? নর্মালি আমরা কস্ট প্রাইসের উপরে প্রফিট বের করি, পার্সেন্টেজ বের করি, কিন্তু এখানে বলেই দিছে সেলিং প্রাইসের, এই জন্য প্রফিট পার্সেন্টেজটা হবে, বা রিকোয়ার্ড বলবো আমরা, হ্যাঁ, কারণ কি তারা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, এই জন্য রিকোয়ার্ড প্রফিট পার্সেন্টেজ হবে। তাহলে প্রফিট কত? 295 অন হোয়াট, কততে? 420 আর ইনটু 100। কথা বলছেন? যদি ওই কথাটা না থাকতো যে সেলিং প্রাইসের কত পার্সেন্ট প্রফিট, তাহলে আমরা কত নিয়ে কাজ করতাম? 100 নাকি 125 এর স্যার? 125-এর উপরে কাজ করতাম আর কি তখন। ঠিক আছে। আচ্ছা, তো এখানে সেলিং প্রাইসের উপরে যেটা 420। ওকে, তো এই ক্যালকুলেশনটা আর কি করতে হবে, এটা তো সরাসরি কাটা যাবে না। আমরা যদি অপশন যদি থাকে তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনি অ্যান্সার করতে পারবেন। কিভাবে একটু খেয়াল করেন, অপশনের দিকে তাকান। 30, 70, 100, 250। 100 কখন হতো? যদি উপরেরটা নিচেরটা একই ভ্যালু হতো তাহলে না 100 হতো, বলেন? এই দুইটা যদি সেম হতো তাহলে তো কাটাকাটি গিয়ে 100% হতো নাকি? বলেন 100% তো হবে না ক্লিয়ারলি। তাহলে 100% হবে না এবং তার বেশি হবে না, এই দুটো বাদ কনফার্ম। 420 আর উপরে 295 যদি সমান সমান হতো তাহলে 100% হতো। কিন্তু এটা সমান সমান না, কম। কিন্তু কত কম একটু খেয়াল করছেন? 420-এর যদি অর্ধেক নিতাম, চিন্তা করেন যদি অর্ধেক হতো উপরে, 420-এর অর্ধেক কত? 210। 210 অর্থাৎ 210 যদি হতো তাহলে কত পার্সেন্ট হতো? 50%। কিন্তু 210-এর চাইতে 295 বেশি না? তাহলে 50% চাইতে একটু বেশি, মানে একটু না, কিছুটা, মানে বেশ কিছু বেশি। কত হবে তাহলে? অ্যান্সার অপশন থেকে বলবেন আর কি। 70%। তাহলে দেখছেন, খেয়াল করে এইভাবে সেলফ ইয়ে করা যায়। মানে আপনি যখন দেখবেন যে অপশন আছে, আপনি এগুলোকে নিয়ে ঘাটাঘাটি করে, কাটাকাটি করে, ভাগ করে সময় নষ্ট করতে যাবেন কেন? এইভাবে অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে হ্যান্ডেল করে নেবেন। আর রিটেন হলে কষ্ট করে ঘাটাঘাটি করে ভাগ করে দেখাবেন আর কি। ঠিক আছে। তো এটা অবশ্যই অ্যাকচুয়াল হবে না, অ্যাপ্রক্সিমেট হবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 70% হবে। ঠিক আছে।
420 আনাই স্যার কঠিন। 420? বললাম যে স্যার 100 থেকে 420 ভাবাটাই কঠিন আর কি এখানে। ও, কিন্তু এটা তো কোশ্চেন পড়ে বলতে ইয়ে করতে হবে, রিস্কি জি কোশ্চেন, স্যার। এগুলো রিস্কি কোশ্চেন দেখতে হবে, বারবার আসছে তো, জি ভবিষ্যতে স্যার। আরো আসবে। $261. A restaurant has a set menu for taka 700. 15% VAT is also imposed on the food value. The set meal has a discount of 20%. Find the effective discount for the set meal. ইফেক্টিভ ডিসকাউন্ট আমরা অলরেডি ইফেক্টিভ পার্সেন্টেজের বিষয়গুলো করে আসছি। অর্থাৎ দেখেন, খেয়াল করে বিষয়টা হচ্ছে কি, 700 টাকা মিলের দাম হচ্ছে 700 টাকা, আর এর মধ্যে 15% ভ্যাট আছে। তার মানে যদি অন্য কোনো কিছু না থাকতো, 700 টাকা খেলে আপনি কত পে করতে হতো? 700 টাকা প্লাস আরো 105 15% না, টাকা। জি মানে স্যার। আরো আরো 15% অ্যাড করতে হতো। কিন্তু এখানে বলছি কি, যে এই মেইলের উপরে আবার 20% একটা ডিসকাউন্টও আছে। তাহলে আপনার ইফেক্টিভ ডিসকাউন্টটা কত? ইফেক্টিভ ডিসকাউন্ট বলতে বোঝাচ্ছে যে আপনি তো পুরো মানে আলটিমেটলি 20% আপনার পকেটে আসবে না, কারণ ওই 15% ভ্যাট তো আবার দিতে হবে। 20% কমবে। এসপিআরএস এর হ্যাঁ, হবে না? তার মানে এটা তো কিসের অ্যাপ্লিকেশন? সিম্পলি সাকসেসিভ পার্সেন্টেজ অন পার্সেন্ট। পার্সেন্টেজ না, সিম্পলি পার্সেন্টেজ অন পার্সেন্টেজ। এবং সেটা করার অনেক মেথড আমরা দেখে আসছি, যে কোনোটাই করতে পারেন আর কি। আপনি 100 ধরে নিয়ে করতে পারেন, আপনি সাকসেস পার্সেন্টেজ রুল সরাসরি করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, কিন্তু এই কোশ্চেন রিটেনে আসছে। এখন কেন রিটেনে আসছে এই ধরনের কোশ্চেন আমি জানি না, এটা তো মৌখিক কোশ্চেন। মানে মৌখিক কোশ্চেন মানে কি, 20% ডিক্রিজ আর 15% ইনক্রিজের ইফেক্ট কত আর কি, কত হবে যদি আমরা সাকসেস পার্সেন্টেজ রুলই করি? 15 মাইনাস 20 প্লাস মাইনাস 15 ইন্টু 20/100 কত হয়? কত হবে? এখানে তো মাইনাস 5 বার 3, আচ্ছা। 3 আর এখানে 5, তো -5 -3 মানে মাইনাস। 8। তো -8 হওয়া মানে কি, মাইনাস দ্বারা কি বুঝাচ্ছি? ডিসকাউন্ট, এর জন্য মাইনাস আসছে। আর কত পার্সেন্ট? 8%। তার মানে ইফেক্টিভ ডিসকাউন্ট এখানে কত? 8%। এভাবে করতে পারেন, ঠিক আছে, অথবা 100 ধরে নিয়ে করতে পারেন। কারণ কি, আলটিমেটলি ইফেক্টিভ ডিসকাউন্ট জানতে চেয়েছে, মানে পার্সেন্টেজ জান। পার্সেন্টেজ আর কি, রাইট, পার্সেন্টেজ। ইফেক্টিভ কথাটার মানে হচ্ছে যে পার্সেন্টেজ আর কি। তো সেক্ষেত্রে আপনি 100 ধরে নিয়ে করতে পারেন। আবার ফুল ভ্যালু 700, যেহেতু রিটার্ন আসছে, ফুল ভ্যালু ধরে মানে সময় নষ্ট করার জন্য করতে পারেন আর কি। কিভাবে? যে এই 700 টাকার জিনিসটা আপনার প্রথমে আপনি এখন কোনটা করবেন, আগে ভ্যাট নিবেন না আগে ডিসকাউন্ট নিবেন, বলেন। স্যার ব্যাগটা যাবে মনে হয় আগে প্রথমে। ব্যাট আগে যোগ করি তাহলে আচ্ছা, তো সুবিধা তো হবে না? এটা আমি যদি আগে ডিসকাউন্ট নেই, কোনো ভুল হবে না বা স্যার। ভুল পার্থক্য হবে? পার্থক্য হবে কিনা সেটা বলেন আগে। না স্যার। পার্থক্য হবে না, আমরা কি করে আসছি না, ওই যে পার্সেন্টেজ অন পার্সেন্টেজের ক্ষেত্রে মানে আপনি আগে পরে করতে পারেন আমার সুবিধা মতো, রেজাল্ট চেঞ্জ হয় না। তো তার মানে আপনি ডিসকাউন্ট নেন অথবা ইয়ে করেন, কোনোটা হবে না। তো অ্যাকচুয়ালি আগে ডিসকাউন্ট হয় নর্মালি। তো আপনি 700 টাকার মিল, আপনি ডিসকাউন্টটা আগে চিন্তা করবেন, তাই না? তো ডিসকাউন্টটা আপনি যদি নেই, -20% কত হবে? 140। 140 মাইনাস করলে কত? 560। 560। এবারে এই 560টা কত জন্য? 15% ভ্যাট প্লাস হবে। তো 560 15% কিভাবে নিব? 10% হচ্ছে 56, 56। আর 5% হচ্ছে 28। 56 প্লাস 28 কত? 128 যোগ করলে 86 নি। 84 নাকি? হ্যাঁ 84। 84। তো 84 যোগ করলে কত হবে? 446 নাকি? ভুল হলো নাকি? 644। এখন আমার আলটিমেটলি ইফেক্টিভ ডিসকাউন্ট বের করতে হবে। তাহলে 700 টাকার জিনিসটা আপনি আলটিমেটলি পে করতেছেন 644 টাকা। কত ডিসকাউন্ট পাচ্ছেন? কত পাচ্ছেন? 56 টাকা। 56। তাহলে এই 400 টাকা। 56 টা 700 টাকার কত পার্সেন্ট? সেটাই তো আমার ইফেক্টিভ ডিসকাউন্ট নাকি? তো জি 56 স্যার। বাই 700 ইনটু 100 কত হবে? এই 00 ক্যান্সেল, 7 8 56, অর্থাৎ 8%। ইফেক্টিভ ডিসকাউন্ট পার্সেন্টেজ, এখানে ডিসকাউন্ট ইকুয়াল টু এত। তো এটা
হ্যালো হ্যালো শুনতে Hello? পারে? জি স্যার। আচ্ছা, জি স্যার, বারবার শোনা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন জানি আজকে। স্যার, নেটের সমস্যা নাকি? হ্যাঁ, নেটেই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। নেট হবে অথবা ওয়াইফাই এর ইয়াতে হতে পারে, রাউটার হতে পারে। Okay, next one, 262. A salesperson bought an item for Taka X and marked it up by 50%. However, he could not sell the item during the first quarter and thus decided to provide a discount of 20% on the marked up price. As the item remained unsold in the second quarter as well, he started to charge 70% of the discounted value. What is the latest sales price of the item in terms of its buying price? আইডিয়ার কোশ্চেন কিন্তু মানে অনেক লম্বা করছে, বাট কনসেপ্ট গুলো আমরা জানি। বেসিক্যালি এখানে যদি বুঝে থাকেন কেউ, যে প্রথমে মার্কআপ করেছে এক্স টাকা দিয়ে কিনেছে, এই যে টাকা এক্স টাকা দিয়ে কিনেছে, কিনে মার্কআপ করেছে 50%। এরপরে সে ডিসকাউন্ট দিয়েছে কয় দফা? 2 দফা ডিসকাউন্ট দিয়েছে। তো এই টাইপের জিনিসটা আমরা জানি, মার্কআপ করে এরপর 2টা ডিসকাউন্ট দিয়েছে। তো এখন ফাইনাল প্রাইসটা কত সেটা জানতে চাওয়া হয়েছে ইন টার্মস অফ বাইং প্রাইসের সাপেক্ষে। এটাই আর কি বক্তব্যটা, ঠিক আছে? তো সিম্পল, আমরা প্রথমে সিপি থেকে শুরু করব। এক্স ইনটু কত করব? এই কস্ট প্রাইসের উপরে কি করা হয়েছে? মার্কআপ করেছে কত? 50%। তো 50% মার্কআপ করে একটা ভ্যালু আমরা মাল্টিপ্লাই ফ্যাক্টরে করতেছি, কত লিখবো ফ্র্যাকশনে? 50% বের একটা ভ্যালু কত হয়? 3/2। 3/2 হয়। তো এত টাকা এখন মার্ক প্রাইস। এবার কি করলো সে এখানে? হি কুড নট সেল দ্য আইটেম ডিউরিং দ্য ফার্স্ট কোয়ার্টার, মানে প্রথম কোয়ার্টারে মার্কআপ করছে এমন যে বিক্রি করতে পারতেছে না। তো ডিসাইড করেছে টু প্রোভাইড আ ডিসকাউন্ট অফ 20% অন দ্য মার্কআপ প্রাইস। এবারে সে এই মার্কআপ প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট দিবে। 20% ডিক্রিজ হয়ে একটা ভ্যালু কত হবে? 4/5 হয়। এরপরে বলছে as the item remained unsold in the second quarter as well, মানে এই সেকেন্ড কোয়ার্টারে এসেও ডিসকাউন্ট দেওয়ার পরও আনসোল্ড রয়ে যাচ্ছে। তখন সে কি করলো? হি স্টার্টেড টু চার্জ 70% অফ দ্য ডিসকাউন্টেড প্রাইস। এবারে সে মানে ডিসকাউন্ট যে প্রাইসটা সেটার 70% চার্জ করতেছে। তাহলে ইনটু কত লিখবো? চার্জ মানে হচ্ছে কি স্যার? চার্জ মানে হচ্ছে যে প্রাইস নির্ধারণ করছে, অর্থাৎ 30% ডিসকাউন্ট দিচ্ছে। 70% চার্জ করা মানে 30% ডিসকাউন্ট দিচ্ছে। তা কত লিখবো? ইনটু হোয়াট? ইনটু 7/10 লিখবো। মানে এখানে আর ডিসকাউন্টটা বলা নাই, উল্টো ভাবে বলছে আর কি। যখন ডিসকাউন্ট বলছিল যে 20%, তখন আমরা 20% বাদ দিয়ে বাকিটাকে প্রাইস হিসেবে লিখেছিলাম 4/5। একইভাবে এখানে 70% চার্জ বলেছে, অর্থাৎ 7/10। ঠিক আছে, অর্থাৎ 30% ডিসকাউন্ট না বলে তারা সরাসরি প্রাইসটা কত সেটাই বলে দিয়েছে। তো এখন এইটাই ফাইনাল প্রাইস এক্সের সাপেক্ষে, মানে অরিজিনাল বাইং প্রাইসের সাপেক্ষে। বুঝে গেল? কত হচ্ছে এখানে? 7 4 7 28 84 আর নিচে হচ্ছে 100, অর্থাৎ 84x/100। এখন অপশন অনুযায়ী বলেন কি হবে অ্যান্সার? 84x/100 সরাসরি নাই, যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত লিখবো? 100 সরাই দিলে কত লিখবো? 0.84x লিখবো। 0.84x ও কিন্তু অপশনে নাই, 84x আছে, এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, সো অ্যান্সার ইজ নান অফ দিস। পয়েন্ট থাকলে সেটা ঠিক ছিল। আচ্ছা, আজকে এখানে থাকুক, নতুন টাইপ এরপরে শুরু হবে, এই জন্য আজকে আর শুরু করছি না, যেহেতু একদম শেষের দিকে আমরা। এরপরে যে কোশ্চেনটা একটু নতুন টাইপ একটু আলোচনা করতে হবে, মূলত ওই যে ফ্রড এবং ইয়ে করে যে ওই কোশ্চেন গুলো আর কি শুরু হবে আর কি। মজার কোশ্চেন, খুবই মজার, মুখোমুখি দেখবেন সলিউশন করা যাবে। তো আগামী ক্লাসে শুরু করি এটা, আর এখন আর যেহেতু নেটও ডিস্টার্ব করতেছে বারবার। ঠিক আছে, তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ সবাই টাইমলি জয়েন করে নিন, যেহেতু নতুন এবং মজার আলোচনা আর কি এটা। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্ত। কারো কোনো কোয়েরি আছে?